আজ আপনি শুনবেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের কাহিনী টাইফয়েড, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, শ্রোতা, রীতি, অপূর্ব, রথিন এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের কাহিনী টাইফয়েড। রাত্রি কত হয়েছে আন্দাজ করা শক্ত। একটা থার্ড ক্লাস কামরার জানলা দিয়ে মুখ বাড়িয়ে আনন্দ বোঝার চেষ্টা করছিল ট্রেনটা হঠাৎ থেমে গেল কেন। শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। কিছু দূরে আকাশের গায়ে লাল আলো। আনন্দ বিশেষ কিছু বুঝতে না পেরে জানলা বন্ধ করে আবার শুয়ে পড়ল। ঘুমটা ভেঙে যাওয়ার জন্য বিরক্তও লাগলো তার। শোয়া মাত্রই হুইসেল দিয়ে ট্রেনটা ছাড়ল এবং ছাড়ার সময় জোরালো সশব্দে সমস্ত গাড়িটা এমন নাড়া দিল যে সামনের বেঞ্চ থেকে একজন ভদ্রমহিলা পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিলেন। মহিলাটির সঙ্গে যিনি অভিভাবক ছিলেন তিনি শশব্যস্ত হয়ে বাঁক থেকে জিজ্ঞাসা করলেন, কি রে, লাগলো নাকি? মহিলাটি একটু অপ্রস্তুত হয়েছিলেন। মৃদু হেসে মাথা নেড়ে জানালেন যে তার লাগেনি। মহিলাটির অভিভাবক লোকটি কোনো রকমে বাঙ্কের উপর একটু জায়গা করে নিয়ে তার মধ্যে নাক ডাকছিলেন। মহিলাটির শোয়ার কোনো জায়গা ছিল না, তিনি বসে বসে ঢুলতে লাগলেন। আনন্দের ঘুম আসছিল না। সে সন্ধ্যা থেকে একটানা বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছে। সে শুয়ে শুয়ে দেখছিল ভদ্রমহিলাটি ক্রমাগত ঢুলছেন। হঠাৎ আনন্দের মনে হলো কাজটা অভদ্রতামি হচ্ছে। সে উঠে বসল। বলছিলাম আমি আর ঘুমোবো না, আপনি এসে না হয় আমার এই বেঞ্চটাতে শুয়ে পড়ুন। কথাটা বলে সে উঠে দাঁড়ালো। বাঙ্কের উপর থেকে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি হলো? আমার ঘুম হয়ে গেছে, ইচ্ছে করলে উনি আমার বেঞ্চটায় শুতে পারেন। বসে বসে ঢুলছেন কি না? মহিলাটি একটু লজ্জিত হয়ে মাথা নত করলেন। বেশ তো অনু, শুয়ে পড় না, তুই কতক্ষণ আর বসে থাকবি? ধন্যবাদ আপনাকে। আনন্দ শোয়ার জায়গা করে সরে দাঁড়ালো। অনু অর্থাৎ অনুপমা একটু সংকোচ করে শুয়ে পড়লেন। ভালো করে লক্ষ্য করতে আনন্দ দেখল যাকে সে মহিলা বলে মনে করছিল আসলে সে একটি ছিপছিপে রোগা ধরনের মেয়ে। বয়স বড় জোর 19-20। ধীর মন্থর গতিতে ট্রেন স্টেশনে প্রবেশ করল। কিউল। চায়ের সন্ধানে গলা বাড়াতেই বাঙ্ক থেকে অভিভাবক ভদ্রলোকটি অর্থাৎ অবিনাশবাবু আনন্দকে বললেন, আমার জন্য এক কাপ চা নিও তো। কথাটা বলেই তিনি বাঙ্ক থেকে নেমে বসলেন। চা পান করতে করতেই বাঁ হাতের আঙুল দিয়ে মাথার শিরাটা টিপে বললেন, মাথাটা ভারী ধরেছে। সর্বাঙ্গে বালাপোষ মুড়ি দিয়ে এক বৃদ্ধ কোণে বসেছিলেন। তিনি অযাচিতভাবে বলে উঠলেন, মাথা ধরেছে তো, পায়ের দুটো বুড়ো আঙুলকে বেশ করে কষিয়ে দড়ি বেঁধে রাখুন, এক্ষুনি ছেড়ে যাবে। কদূর যাবেন আপনারা? সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ? আমার বাড়ি তো সেখানেই, আমি তো সেখানেই যাচ্ছি। তা সাহেবগঞ্জের কোন জায়গায় যাবেন আপনি? হরেরাম বাবুর বাড়ি চেনেন আপনি? চিনি মানে? ঠিক সামনাসামনি বাড়ি আমাদের, একই গলিতে। কিন্তু তারা তো ওখানে কেউ নেই আজকাল, তারা গিরিডিতে। হ্যাঁ, বাড়িটা খালি আছে বলেই না যাচ্ছি। ছুটি পেলাম, একটু বেরিয়ে যাওয়া যাক। তা ভালোই করেছেন। হরেরাম আমার সম্বন্ধে। ও আচ্ছা আচ্ছা। আনন্দের এই কথার কোনো নির্দিষ্ট কারণ ছিল না, তাই সে নিজেকে সামলে কিছুক্ষণ চুপচাপ রইল। নিজের বইটা মনোযোগ দিয়ে একবার পড়ার চেষ্টা করল, কিন্তু আবার তাকে কথা বলতে হলো। আপনার সঙ্গে আর কে কে আছেন? আমার সঙ্গে ওই একটা চাকর ছাড়া আর কেউ নেই। কাল আমার ছেলে অশোক এসে পৌঁছবে। কাল তার কলেজ ছুটি হবে। কলকাতায় MA পড়ে। আর অনু আমার মেয়ে। বছর 2 হলো আমার স্ত্রী মারা গেছেন, তাই ওই ছেলে মেয়েদের ছুটি হলেই বেরিয়ে পড়ি কোথাও না কোথাও। আনন্দ কোনো উত্তর দিল না। জানলা দিয়ে সে দেখতে লাগলো পাহাড়ের উপরের আকাশটায় কে যেন মুঠো করে আবির ছড়িয়ে দিয়েছে। অরুণ রঞ্জিত মেঘমালা
আলোক স্বপ্নাচ্ছন্ন। বেলা প্রায় 8টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই সাহেবগঞ্জ এসে পড়বে। অবিনাশবাবু বাঙ্ক থেকে নেমে বসেছেন। আনন্দের সঙ্গে নানা বিষয় নিয়ে গল্প চলছে। অনুপমা গল্পে যোগদান করেনি। সে জাগার পর থেকে জানলার বাইরে মুখ বের করে কী সব দেখেই চলেছে। কি যে এত দেখছে সেটা সেই জানে। অবশেষে ট্রেন সাহেবগঞ্জে এসে পৌঁছল। ট্রেন থামতেই অবিনাশবাবু বললেন, শুনুন, আমার 3টে কুলি লাগবে। অনুপমা, এই দেখে 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 কুজোটা যেন ভেঙে না যায়। দেখুন, আপনি আমার পিতৃতুল্য। আমাকে আপনি বলে আর লজ্জা দেবেন না। আপনার ছেলে আমার সহপাঠী। না হয় আলাদা কলেজেই পড়ি আমরা, কিন্তু আনন্দ কথাটা হঠাৎ বলে ফেলায় অবিনাশবাবু কি বলবেন ঠিক করতে না পেরে বললেন, বেশ, আচ্ছা, 4টে কুলি ডাকো তাহলে। স্টেশনে নামতেই একজন লম্বা বলিষ্ঠ সুদর্শন যুবক, মৃণাল, সে এসে আনন্দকে বলল, এই কোথায় গেছিলি রে তুই? আমি রোজ রোজ তোর খোঁজ করছি। কাশি বেরিয়ে এলাম। আজ সন্ধ্যে 6টার সময় পাহাড়তলিতে আমার সঙ্গে মিট করবি। কেন, ভুলে গেলি? ভারী অদ্ভুত ছিল তো। ও, সেই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। আনন্দের মুখে কিছুক্ষণের জন্য চিন্তার ছায়া পড়ল। তারপর বলল, তুই যা, এখন আমি যাব। মনে থাকে যেন। মৃণাল চলে গেল। পথে আস্তে আস্তে অবিনাশবাবু বললেন, বাহ, চমৎকার পাহাড় তো। এখান থেকে কত দূর? বেশি দূরে নয়। এই রেল লাইনগুলো পেরিয়ে একটা মাঠ আছে, আমাদের ফুটবল খেলা হয় সেখানে। সেই মাঠটা পেরিয়ে একটু গেলেই পাহাড়। ওই যে ওই বড় পাহাড়টার ওপরে একটা গাছ দেখছেন, ওটা একটা তেঁতুল গাছ। ওখানে আমরা সবাই আমাদের নিজেদের নাম খোদাই করে এসেছি। অনুপমার চোখ দুটো হঠাৎ কৌতূহলে জলজল করে উঠল। এখানকার রাস্তাগুলো বেশ ঝরঝরে। এই রাস্তাটা সোজা বুঝি গঙ্গার ধারে গেছে? কথাটা বলে তিনি একটা লাল কাঁকড়ের পরিচ্ছন্ন রাস্তার দিকে আঙুল দেখালেন। রাস্তাটি চমৎকার। দুধারে গাছের সারি, গাছের ফাঁকে ফাঁকে আকাশ দেখা যাচ্ছে। লাল রাস্তার উপর আলো ছায়ার ছবি আঁকা। রাস্তার দুপাশে প্রায় একই ধরনের পরিষ্কার পাকা বাড়ি। প্রায় প্রত্যেকটারই সামনে ছোট বাগান। এই রাস্তাটা সোজা গঙ্গার ধারের দিকে গেছে, 4 ছুঁয়ে। তারপর আনন্দ নানান জায়গা দেখাতে দেখাতে চলল। দেখুন, এটা এখানকার স্কুল, ওটা ডাক্তারখানা, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির অফিস, এটা গার্ড বাংলো, আর ওইগুলো ওই দিকে দেখছেন দূরে ছোট ছোট কোয়ার্টারগুলো, ওইগুলো রেলওয়ে কোয়ার্টার। বেশ পরিচ্ছন্ন ছোট্ট শহর। সবকিছু শুনতে শুনতে অনুপমা বলল, বাবা, আজ আমরা একটু পরে বেড়াতে বেরোবো। আজ থাক, শরীরটা তেমন জুত নেই। ভালো ছেলে বলতে যা বোঝায় শ্রীমান আনন্দমোহন রায় তাই। এই অঞ্চলে বেশ নামকরা ছেলে। স্কুলের সে ভালো ছেলেই ছিল, কলেজেও ভালো লেখাপড়া করেছে। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় যদিও সে বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেনি, কিন্তু কীর্তিমান যে কোনো ছাত্র অপেক্ষা তার জ্ঞানের পরিধি ছোট নয়। চরিত্রবান, সুস্থ, অমায়িক যুবক, পরোপকারীও। এই সাহেবগঞ্জেই যে কোনো বাড়িতে অসুখ বিসুখ করলে আনন্দই ছিল সকলের ভরসা। তার অনেক ভক্তও ছিল। সেই ভক্তরা অধিকাংশই স্কুলের ছাত্র। তারা আনন্দের জন্য সমস্ত রকমের কাজ করতে প্রস্তুত। খাওয়া দাওয়ার পর আনন্দ নিজের ঘরে শুয়ে খবরের কাগজে মনোযোগ দিয়েছে, এমন সময় বৌদি দর্শন দিলেন। কি ঠাকুরপো, কেমন দেখে এলে কাশি? তা বেশ ভালোই। তা কোথায় উঠেছিলে? আমার এক বন্ধুর বাসায়। ভাগ্যে ঠিকানা দিয়ে যাওনি, না হলে বিপদে পড়ে যেতে। কেন? টেলিগ্রাম যেত। আনন্দ এবার উঠে বসল। কিসের টেলিগ্রাম? দেখো তাহলে। কথাটা বলে হাসি মুখে বৌদি উঠে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি ফটো হাতে নিয়ে ফিরে এলেন। কেন, এই দেখো। আনন্দ ফটোটা দেখল। বুঝলাম। তা কাশিতে থাকেন বুঝিনি। কুষ্ঠি প্রভৃতি সব মিল, এখন মেয়ে পছন্দ হলেই হয়। আচ্ছা, কেন তোমরা সবাই মিলে আমার পেছনে এমন উঠে পড়ে লেগেছো বলো দেখি? তবে কি বলতে চাও, বিয়ে করবে না? 25 বছর বয়স হতে চললো। আর কেন বাপু? এই তো বেশ আছি বৌদি। এখন তোমার উৎসাহের কোনো অন্ত নেই, কিন্তু বিয়ের পর তুমিই নানা রকম খুঁত বের করে ঝগড়া সৃষ্টি করবে। তোমাদের এত মাথা ব্যথা কেন বলো তো? হিংসে করে। দেখো, আমি বিয়ে করে তোমাদের মতো ওরকম ওই নেতা জোবড়া হয়ে থাকতে চাই না। তোমার এত 50 ঘন্টা হাঙ্গামা পোয়াবে কে বলো তো? কেন? তুমি ঘন ঘন চা চাই, নাও খাওয়ার তো ঠিক নেই। সেবক সমিতির পান্ডাগিরি করে রাত্রি 12টার সময় আর দিনের বেলা 2টোর সময় বাড়ি ফিরবে। কে তোমার জন্য রোজ রোজ বসে থাকবে? অনর্থক বাড়িতে নারীর সংখ্যা বৃদ্ধি করার কোনো রকম কারণ তো আমি দেখতে পাচ্ছি না। আর তাছাড়া তুমি তো একাই স্বচ্ছন্দে বেশ ম্যানেজ করছো। পারবো না আমি, যাও।
আচ্ছা আচ্ছা, সে না হয় দেখা যাবে। যখন তুমি অপারগ হবে তখন দাদার আর একটা না হয় বিয়ে দিয়ে দেওয়া যাবে। তোমাকে তখন পেনশন দিয়ে কাশি পাঠিয়ে দিলেই হবে। ইস, তা বই কি, দাদা তোমার কখনো বিয়ে করবে না, আমি মরে গেলেও না। আনন্দ খানিকক্ষণ বৌদির দিকে তাকিয়ে রইল। নিজের দাদাকে সে ভালো করেই চিনত। বৌদির ভুলটা আর ভাঙাতে ইচ্ছে করল না। বাবা, ভারী অহংকার তো তোমার। আচ্ছা ঠিক আছে, যতদিন পারো ম্যানেজ করো, তারপর না হয় দেখা যাবে। ফটোটা হাতে তুলে নিয়ে বৌদি বললেন, কেন, মেয়েটা তো দিব্যি দেখতে, কি সুন্দর চোখ দুটো। আমি তো বলিনি দেখতে খারাপ। আনন্দদা! নিচের গলি থেকে শব্দটা ও এলো। আনন্দদা! আনন্দ জানলার কাছে উঠে গেল। কে, কিশোর? কিরে, কি খবর তোদের? আজ আমাদের বি টিম আর সি টিমের হকি ম্যাচ হবে, আপনাকে রেফারি থাকতে হবে। কাল সারা রাত ট্রেনে এসেছি। বংশীদাকে বল না। না না, তিনি ভারী পার্সিয়ালিটি করেন, সেবার আমাদের মিচিমিচি একটা পেনাল্টি দিয়ে দিলেন। যা, তোরাই তো ফাউল করেছিলি, আমি ছিলাম ওখানে। না না আনন্দদা, আপনি রেফারি হবেন। কিশোরের আবদার শুনে আনন্দ বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কটার সময়? 4:30। এখন কটা বাজে? 2:30 হবে বোধ হয়। ও শোন, আমার কিন্তু হুইসেল নেই, হ্যাঁ, তুই একটা নিয়ে যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিশোর চলে যেতেই সামনের বাড়ির জানলার দিকে আনন্দের নজর পড়ল। দেখল অনুপমা দাঁড়িয়েছিল। ওর দৃষ্টি পড়তেই সরে গেল, আর সঙ্গে সঙ্গে অবিনাশবাবু এসে দাঁড়ালেন। কেমন লাগছে? সব গুছিয়ে টুছিয়ে নিয়েছেন তো? কোনো কিছুর দরকার হলে বলবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোছানো প্রায় সব হয়ে গেছে, তবে ওই শরীরটা তেমন ভালো নেই, কেমন যেন মাথাটা ধরে আছে। অনু রে, অনু, চা হলো মা? আরে চা না হয় আজ আমরাই পাঠিয়ে দিচ্ছি, আর ওবেলা আমাদের এখানেই খেয়ে নেবেন। না 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 না, সেসব ঠিক আছে। অনু আমার কলেজে পড়া মেয়ে হলে কি হবে, সব জানে। তাছাড়া আমার এই বুড়ো চাকর মধুয়া একেবারে পাকা গিন্নি। কথাটা বলতে বলতেই অনু এক পেয়ালা চা এনে অবিনাশবাবুকে দিল। আনন্দ দেখল চা দিয়ে অনুপমা বাঁ হাতের আঙুলগুলোতে ফুঁ দিচ্ছে। অবিনাশবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো রে? একটু পুড়ে গেছে। সে কি? আমার কাছে একটা ফার্স্ট এডের সেট আছে, আমি নিয়ে আসছি। অনুর কথা শুনেই আনন্দ কথাটা বলল, এবং উত্তরের কোনো অপেক্ষা না করেই সে নেমে গেল, হাতে একটা শিশি। খেলা সবে শেষ হয়েছে, কিশোরদের টিম জিতেছে। গায়ের ঘামটা মরতেই আনন্দ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এমন সময় মৃণাল এসে দাঁড়ালো। 6:45 বাজে, চল আস্তে আস্তে যাওয়া যাক। হ্যাঁ চল। মৃণাল তীক্ষ্ণ দৃষ্টিতে আনন্দের দিকে তাকিয়ে বলল, তুই এত অন্যমনস্ক কেন বল দেখি? কি ভাবছিস কি তুই? কি আবার ভাববো? তাহলে এত অন্যমনস্ক কেন? অন্যমনস্ক কই না তো। তারা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে গেল। পরদিন সকালে উঠে আনন্দ খবর পেল অবিনাশবাবুর কাল রাত্রে একটু জ্বর ভাব হয়েছিল। সকালেও 99 আছে, একেবারে ছেড়ে যায়নি। মধুয়া খবর এনেছিল। সে উপসংহারে বলল, আজ খোকা বাবুর আসার কথা ছিল, কিন্তু তিনি না আসতে দিদিমণি ঘাবড়ে গেছেন একেবারে। আচ্ছা আমি যাচ্ছি এখনই, তুমি গিয়ে বলো, ভয়ের কিছু নেই। মধুয়া চলে গেলে আনন্দের দাদা বৈঠকখানার দরজায় উঁকি দিলেন। তার কানে পইতে জড়ানো, হাতে কাড়ু। ও বাড়িতে কারা এসেছে রে? অবিনাশবাবু। তুই চিনিস নাকি? না, ওই গাড়িতে আসার সময় আলাপ হয়েছিল। ভ্রু কুঁচকে তিনি কথাগুলো শুনলেন। তারপর কিছু না বলে ঘরে ঢুকে জানলাতে ঝুঁকে সশব্দে নাক ঝাড়লেন। যাওয়ার সময় কেবল বলে গেলেন, ভগ্নিপতি আবার কোত্থেকে জুটল? আনন্দ কিছু বলল না। হাতে ধরা চায়ের খালি পেয়ালাটা টেবিলে রেখে বের হয়ে গেল। ঘণ্টাখানেক পরই নবীন ডাক্তার অবিনাশবাবুর বাড়িতে দেখা দিলেন, সঙ্গে আনন্দ। ডাক্তার নামে নবীন হলেও বয়সে প্রবীণ। মরণের নানান মূর্তি দেখে এবং নিজের জীবনেও বার কয়েক শখ পেয়ে নবীনবাবু কেমন যেন একটু ভীতু ধরনের হয়ে গিয়েছিলেন। অথচ এই অঞ্চলে নবীনবাবুর খুব নামডাক। লোক অত্যন্ত ভালো, কিন্তু সর্বদাই যেন ঘাবড়ে আছেন এরকম একটা ভাব বিরাজমান। অসুখের কথা শুনেই আনন্দকে তিনি বললেন, হ্যাঁ বলো কি, জ্বর আর মাথা ধরা ছাড়ছে না? অবিনাশবাবুর বাড়ি এসে তাকে যথারীতি পরীক্ষা করে নবীনবাবু জিজ্ঞাসা করলেন, আপনারা থাকেন কোথায়? লাহোরে। লাহোরে? ও অঞ্চলে ম্যালেরিয়া হয় নাকি? হয়, তবে খুব যে বেশি তা নয়। আপনার জিভটা দেখি। অবিনাশবাবু জিভ দেখালেন। আবার একবার পালসটা চেক করে নবীনবাবু বললেন, শীত করে জ্বর এসেছিল? আগে না,
মাথা ধরেছিল, এখনো ধরে আছে। নবীন ডাক্তার প্রেসক্রিপশন লিখলেন, কুইনাইন মিক্সচার। ক্যাস্টার অয়েল খেয়ে ফেলুন এক্ষুনি, তারপর এই ওষুধটা 3 দাগ করে 3 দিন খেয়ে দেখুন, ম্যালেরিয়া হলে কমে যাবে। কথাটা বলে তিনি উঠতে গেলেন। অবিনাশবাবু ফি দিতে গেলে নবীনবাবু বললেন, না না, আনন্দের কাছ থেকে আমি ফি নেই নাকি? জন্ম আমাকে ও জ্বালাচ্ছে। ওর বয়স যখন বছরখানেক, তখন একবার নিউমোনিয়া হয়ে ভুগিয়েছিল আমাকে। তারপর সমস্ত ছেলেবেলাটা ওর নানা ব্যারামে কেটেছে। একটু বড় হওয়ার পর থেকেই সেবা সমিতির পান্ডাগিরি শুরু করলো। কোথায় কার কলেরা, কোথায় বসন্ত, কোথায় জলে ডোবা। ডাক নবীন ডাক্তারকে। ফি নিয়ে আর কি করবো ওর কাছ থেকে? দেবে তো সেই সেবা সমিতির ফান্ড থেকে। আমাকে আবার করে দিয়েছে তার প্রেসিডেন্ট। কম জ্বালায় নাকি ও আমাকে? না না না, এ ফি আমি নিজে থেকে দিচ্ছি। নবীন ডাক্তারও দম্বার পাত্র নন। বেশ, তাহলে আমাদের সেবা সমিতির ফান্ডে জমা করে দিন। আর দেখুন, আপনি ঘুরে ঘুরে বেড়াবেন না একদম। চুপচাপ শুয়ে থাকুন, আর খাওয়ার মধ্যে বার্লি। নবীনবাবু যাওয়ার সময় আনন্দকে বলে গেলেন, দেখো এনারা বিদেশি মানুষ, কোনো অসুবিধে যেন না হয়। আমি তাহলে এখন চলি। আমাকে এক্ষুনি একবার ওই মির্জা চৌকি যেতে হবে। নবীনবাবু চলে গেলে আনন্দও চলে যাচ্ছিল। সিঁড়িতে কিছু দূর নেমেছে, এমন সময় পেছন থেকে ডাক এলো। শুনুন। আনন্দ ফিরে দেখল অনুপমা। বলুন। বাবা বললেন এই টাকা দুটো নিয়ে যান, আপনার সেবা সমিতি ফান্ডে জমা করে দেবেন। দিন। আনন্দ হাত বাড়িয়ে অনুপমার হাত থেকে টাকাটা নিয়ে নিল। উফ, আপনার আঙুলগুলো তো ভারী ঠান্ডা। সকাল থেকে জল ঘাঁটছেন বুঝি? কালকে আঙুলগুলো যে পুড়েছিল, কই দেখি কেমন আছে। ভালো হয়ে গেছে। মাথা নত করে কথাটা বলেই অনু ভেতরে চলে গেল। আনন্দ কয়েক সেকেন্ড সিঁড়ির উপর দাঁড়িয়ে থেকে নিচে নেমে গেল। আর নিচে নামতেই দাদার সাথে মুখোমুখি দেখা হলো। দাদার কানে তখনও পৈতে। বৃন্দাবনবাবু সকালে উঠে কানে পৈতে জড়ান এবং স্নান করবার সময় নামান। কোঁচার টেপটা গায়ে জড়ানো। আনন্দকে দেখেই তিনি বললেন, তুই পরের অসুখ নিয়ে মাথা ঘামিয়ে বেড়াচ্ছিস, আর এদিকে দেখ বুঁচকিটার যে 2 দিন ধরে পেটের অসুখ, তার খবর রাখিস? কই না তো, বৌদি তো কিছু বলেনি। সে প্রসঙ্গ ছেড়ে বৃন্দাবনবাবু আবার বললেন, ভোঁদার পড়াশুনোটাও তো একটু দেখতে পারিস নাকি? জিওমেট্রিও একেবারে কিছু বুঝতেই পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কথাটা বলেই বৃন্দাবনবাবু একটু ক্ষুব্ধ দৃষ্টিতে সামনের বাড়িটার দোতলার দিকে চেয়ে দেখলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আনন্দ ভোঁদাকে জিওমেট্রি পড়াচ্ছে। ভালো করে দেখ, 2 sides of a triangle are together greater than the third side. বুঝলি? হ্যাঁ বুঝেছি। টুগেদার মনে থাকে যেন। ও বাড়িতে কারা এসেছে গো কাকা? ওই যে। কই? জানলা দিয়ে দেখল অনুপমা ছাদে কাপড় শোকাতে দিচ্ছে। সদ্য স্নান করে টকটকে লাল পাড় একটা কাপড় পরেছে। সূর্যের আলো সেই কাপড়ে প্রতিফলিত হয়ে হঠাৎ আনন্দের মনে রং ধরিয়ে দিল। ওরা অবিনাশবাবুর বাড়ির। নে তুই পড়। আচ্ছা, এটা বুঝেছিস? এবার বল স্ট্রেট লাইনের ডেফিনেশন কি? ওই তো, স্ট্রেট লাইন ইজ নট কার্ভড। ঠিক হলো না, ডেফিনেশন তুই একটাও পড়িসনি। এই তো এখানে রয়েছে, দেখ। A straight line is the shortest distance between any 2 points. ঠাকুরপো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবে এসো। ভেতর থেকে বৌদি হাঁক দিলেন। আনন্দ ভেতরে চলে গেল। ভেতরে ঢুকে দেখল বৌদি পুঁচকিকে কোলে নিয়ে বসে আছেন। বৌদি, মুচকির কি পেটটা খারাপ নাকি? পরশুদিন একটু হয়েছিল, আজ ভালো আছে। কেন গো? এমনি। সাবধানে রেখো একটু, চারিদিকে যা অসুখ বিসুখ চলছে। চতুর্দিকে আগুন লেগেছে, চারিদিকে লালে লাল। নীল আকাশটাও যেন দাও দাও করে জ্বলছে। লাল আগুনের লকলকে রক্ত শিখায় চতুর্দিক উত্তপ্ত। জল চাই, জলও যে লাল। লেলিহান আগুনের দীপ্তি আভায় কালো জল পর্যন্ত রাঙা, যেন রক্ত। আনন্দের দিবানিদ্রা ভেঙে গেল। অদ্ভুত স্বপ্ন তো। উঠে গিয়ে জানলাটা খুলে দিতেই চোখে পড়ল আবার লাল। অনু জানলায় দাঁড়িয়ে আছে। লাল পাড় শাড়ির পাড়ে আগুন জ্বলছে। আনন্দ জানলা বন্ধ করে দিল। চোখ বুজে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আর এলো না। আনন্দদা, ও আনন্দদা। আনন্দ নিচে নেমে দেখলো কিশোর এসেছে, হাতে একটা খামের চিঠি। এই যে মৃণালদা এটা আপনাকে দিতে বলেছেন। তিনি আজ ট্রেনে করে কোথায় যেন গেলেন। কথাটা বলেই চিঠি দিয়ে কিশোর চলে গেল। আনন্দ চিঠিটা খুলে পড়া শুরু করলো।
এখন কিছুদিন আমি এখানে থাকবো না, তোকে আমার সঙ্গে আসতেই হবে। আগামী মাসের বুধবার দিন অমাবস্যা পড়বে, সেই দিন তোর কাছে আসব। গভীর রাত্রে প্রস্তুত থাকিস। এই পাগল নাকি মৃণালটা? মাথায় যে কি খেয়াল ঢুকেছে মা গঙ্গাই জানেন। কথাগুলো ভাবতে ভাবতে আনন্দ কাউকে কিছু না বলে বের হয়ে গেল। শহর ছেড়ে মাঠ শুরু। অন্যমনস্ক হয়ে আনন্দ মাঠের পর মাঠ পেরিয়ে চলল। সন্ধ্যের পর ফিরে এসে শুনল অবিনাশবাবুর টেম্পারেচার বেড়েছে। এদিকে তার নিজেরও মনের মধ্যে একটা অস্বস্তি। এরপর দিন তিনেক কেটে গেছে। সমস্ত ব্যাপারটা আদ্যপান্ত শুনে নবীন ডাক্তার বললেন, সারলে দেখছি, এ তো টাইফয়েড হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে। আপনি কখন যাচ্ছেন? আজ আপনার একবার যাওয়া দরকার। ও বিকেলের দিকে যাব এখন। আনন্দ ফিরে আসতেই দেখল মধুয়া দাঁড়িয়ে রয়েছে। বাবু আপনাকে একবার ডাকতে চান। চলো। অবিনাশবাবুর জ্বর আজ সকালেই 102 ডিগ্রি আছে, একবারও ছাড়েনি। আনন্দকে দেখে তিনি বললেন, বাবা, তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, কিছু মনে করো না বাবা। কালকে অনুকে দেখতে দুজন ভদ্রলোক আসবেন এখানে। আগে থাকতেই কথা হয়ে আছে। অশোক আজও কেন যে এলো না বুঝতে পারছি না। কোনো চিঠিপত্র পেয়েছেন তার? না, কিছু না। সে অবশ্য চিঠিপত্র কমই লেখে। যাক, কাল নাগাদ না এসে পৌঁছলে একটা তার করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ওই যে কথাটা বলছিলাম, কাল 2 ভদ্রলোক আসবেন অনুকে দেখতে। তুমি বাবা একটু দেখাশোনা করো। তারা আসছেন অনেক দূর থেকে, এখন মানা করাও যায় না। বেশ, তো সেই সব ব্যবস্থা না হয় করবো আমি। সকালে ট্রেনে আসবেন তো? হ্যাঁ, নবদ্বীপ থেকে আসছেন তারা। হ্যাঁ ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। অনুপমা 1 পেয়ালা চা এনে আনন্দের হাতে দিতেই আনন্দ বলল, আচ্ছা, আপনি আপনার বাবার কাছ থেকে বারবার উঠে যাচ্ছেন কেন বলুন তো? আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না হয়? চলে যাচ্ছে একরকম করে। মেয়েটা 2-3 রাত্রি ঘুমোতে না পেরে রোগা হয়ে গেল। কাল আবার দেখতে আসবে ওকে। ভগবান যা করেন তাই হবে। না 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 না, ওনার রোজ রোজ রাত জাগা ঠিক হচ্ছে না। আজ রাত্রে অন্য একটা কোনো ব্যবস্থা তাহলে করতে হবে। দেখি কোনো মহিলা নার্স যদি পাই, যদিও পাওয়াও শক্ত। আচ্ছা, আমরাই কেউ না হয় আসবো, আপনার যদি আপত্তি না থাকে। না না বাবা, কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এসো বাবা। অচেনা লোক এলে বুঝলে কি না। আচ্ছা বেশ, আমি না হয় আসবো। এখন তাহলে যাই, বিকেলের দিকে ডাক্তারবাবু একবার আসবেন। আনন্দ ঘর থেকে বেরিয়েই দেখল অনুপমা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখে আনন্দ যে কি দেখল তা সেই জানে, কিন্তু সহসা নির্ভয় তার কাছে গিয়ে বলল, তাহলে রাত্রে দরজাটা তুমি খুলে রেখো। আচ্ছা। আনন্দ বেরিয়ে গেল। হঠাৎ সে অনুপমাকে তুমি বলল কেন তা সে নিজেও জানে না। রাত্রি প্রায় 11টা হবে। অবিনাশবাবু ঘুমোচ্ছেন। অনুপমা ঘরের কোণে একটা চেয়ারে বসে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু পড়া হচ্ছে না। নানান রকম কথা মনে হচ্ছে। এইবার তার আইএ পরীক্ষা দেওয়ার কথা, অথচ পড়াশুনো তো কিছুই হয়নি। এখানে এসে নির্জনে পড়বে বলে মনে করেছিল, কিন্তু বাবার জ্বর, সব মাটি হয়ে গেল। দাদাও আসছে না কেন? আনন্দ না থাকলে সে তার বাবাকে নিয়ে যে কি মুশকিলে পড়ত। সুন্দর ছেলেই আনন্দ। হঠাৎ পায়ের শব্দ শুনে সে চমকে উঠল। কে? আমি, আনন্দ। অনুপমার বুকটা অকারণে কাঁপতে লাগলো। আপনার বাবা কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ। কথাটা বলে আলোটা কমিয়ে অনুপমা ঘরের বাইরে এলো। বাইরে অর্থাৎ দালানে। সেখানেও একটা তক্তপোষ আর একখানি চেয়ার। টেবিলে আলো জ্বলছে। আনন্দ গিয়ে চেয়ারটায় বসল। নিচে খিল দিয়ে এসেছেন তো? এরে, ভুলে গেছি, থামুন দিয়ে আসি। আপনি বসুন, আমি দিয়ে আসছি। কথাটা বলেই অনুপমা নিচে নেমে গেল। একা বসে অকারণেই আনন্দের মনের ভেতরটা একটা অজানা পুলকে পরিপূর্ণ হয়ে উঠল। সহসা তার মনে হলো, এই চেয়ারটাতেই তো অনুপমা সকালে বসেছিল। তার স্পর্শ যেন এতে লেগে আছে।
ওই যে আনলাতে কোঁচকানো কাপড়গুলো ঝুলছে, ওই যে সেলফে বইগুলো সাজানো, সবই তো অনুপমার। অনুপমা ফিরে আসতেই আনন্দ বলল, আমি আছি, আপনি শুতে যান। অনুপমা স্বভাবতই একটু গম্ভীর প্রকৃতির। আনন্দের কথা শুনে তার গম্ভীর মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। হাসলেন যে? আপনি কখনো আমাকে আপনি বলছেন, আবার কখনো তুমি। যা হয় একটা ঠিক করে বলুন। আনন্দ একটু অপ্রতিভ হলো। তুমিটা বলতে লোভ হচ্ছে, কিন্তু স্বাভাবিক ভদ্রতায় আপনি বেরিয়ে পড়ছে। তুমি বললে আপনি কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, আমি বয়সে কত ছোট, আর তাছাড়া আপনি আমার দাদার ক্লাসমেট। বেশ বেশ, তাহলে তুমি শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ঘুম আসছে না। তবু চেষ্টা করা উচিত। তাছাড়া কাল দুজন ভদ্রলোক তোমাকে দেখতে আসবেন, রাত্রি জেগে থাকাটা ভারী বয়েই গেছে আমার, পছন্দ না হলেই বাঁচি। কথাটা বলেই হঠাৎ সে লজ্জায় মুখ ফিরিয়ে ঘরের ভেতর চলে গেল। আনন্দ চুপ করে বসে রইল। একটু পরেই অনুপমা ফিরে এসে বলল, বাবা আজ বেশ ঘুমোচ্ছেন, কাল পরশু মোটে ঘুমোতে পারেননি। ডাক্তারবাবু আজ ঘুমের ওষুধ দিয়েছেন। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। মিনিট খানেক পরে আনন্দ বলল, আচ্ছা, কাল যারা আসছেন তারা পাত্রের কে হন? পাত্র স্বয়ং আর তার বন্ধু। পাত্র স্বয়ং? তা কি করেন তিনি? দালালি। আমি আসলে সব কথা ঠিক জানিও না। পাত্রটি শুনলাম নাকি দোজবরে। শুনেছি, তাই কে বলল আপনাকে? আপনার বাবাই আজ বিকেলে বলছিলেন তিনি আপনার বিয়ে দেওয়ার জন্য ভারী ব্যস্ত হয়েছেন, অথচ মনোমতো পাত্র জুটছে না। অনুপমা কিছু না বলে ঘরের ভেতর চলে গেল। আনন্দ বসে ভাবতে লাগলো, এদেশে মেয়ে হয়ে জন্মানো কি দুঃখের। পদে পদে অপমানিত হতে হয়। লেখাপড়া শিখে ভদ্রভাবে জীবনযাপন করা আরও দুরূহ। ভদ্রভাবে চাকরি করা মুশকিল, বন্ধুত্ব করা মুশকিল, বিয়ে করা আরও মুশকিল। আমাদের মনটা সর্বদা কিশোরীমুখী, অথচ লেখাপড়া শিখতে গেলেই বয়স বাড়বে, তখন কোনো অল্পবয়স্ক যুবক তাকে বিয়ে করতেই চাইবে না। সুতরাং বেশি বয়সের লোক চাই। সে লোকটাও কিশোরী আহরণে ব্যর্থ মনোরথ হয়ে তবে আসে। এই ভদ্রলোক দ্বিতীয় পক্ষের বিয়ে করবেন, তাও আবার নির্লজ্জের মতো নিজেই দেখতে আসছেন। অনুপমা ফিরে এলো। ওই কোণে কুঁজোতে জল আছে। শোনো। বলুন। বলো তো, এই বিয়ে আমি পণ্ড করে দিতে পারি, তোমার কি মত আছে এই বিয়েতে? আমার আবার মতামত কি? বাবার মতই আমার মত। তাহলে কাল যদি উনি তোমাকে পছন্দ করে যান, এবং পছন্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাহলে তুমি ওই দোজবরটিকেই বিয়ে করবে তো? অনু কিছু না বলে শুতে চলে গেল। একা বিছানায় শুয়ে আনন্দের কথাগুলো তার কানে যেন গান হয়ে বাজতে লাগলো। ওরা তোমাকে পছন্দ করবেনই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনুপমা শুয়ে শুয়ে আশা এবং আশঙ্কা করতে লাগলো, কাল যদি আনন্দবাবু ওদের সাথে একটা অনর্থ বাঁধিয়ে বসেন, বলা তো যায় না। আনন্দ বসে আছে, চতুর্দিক নীরব। দূরে একটা ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। টেবিলে হাত বাড়িয়ে আনন্দ একটা বই নিল, কামিং অফ আর্থার। 2-4 পাতা উল্টে আর ভালো লাগলো না। সে সায়েন্সের স্টুডেন্ট, কবিতার ধার ধারে না, কিন্তু মনে যে তার কবিতা জেগেছে। অনুপমা, অনুরে, অবিনাশবাবুর ঘুম ভেঙেছে। আনন্দ তাড়াতাড়ি গিয়ে বলল, অনু ও ঘরে ঘুমোচ্ছে, আপনার কিছু লাগবে? একটু একটু জল, একটু জল। আনন্দ জল দিল। টেম্পারেচার নিয়ে দেখল 103 ডিগ্রি। ঠিক সেই সময় মৃণাল সুলতানগঞ্জের ঘাটে নৌকো করে গঙ্গা পার হচ্ছে, তমসাচ্ছন্ন গঙ্গা। তারপর দিন দুজন এলেন না, এলেন একজন, পাত্র নিজে। লোকটাকে দেখলে নিতান্ত খারাপ লোক বলে মনে হয় না। একটু যা খারাপ লাগে তা হলো তিনি যুবক না হয়েও যুবকের মতো হাবভাব করতে তৎপর, একটা অস্বাভাবিক রকমের ছটপটে। কামিয়ে কামিয়ে গণ্ডদেশ গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে, তার উপর ক্রিম আর পাউডার। ওয়েস্টকোট পরা, চুল ছাঁটা ঘাড় পর্যন্ত, হাতে বাঁধা ঘড়ি এবং ঠোঁটে চাপা সিগারেট দিয়ে তিনি যুবক সাজতে চান, কিন্তু তার চোখ মুখ নীরবে সবাইকে বলে দিচ্ছে যে বয়স 45-এর কম নয়। ভাবগতিক দেখে আনন্দের ইচ্ছে করছিল মেয়ে না দেখিয়ে লোকটাকে বিদায় করে দিতে, কিন্তু তা অসম্ভব। তারই বাড়িতে তিনি অতিথি,
ওই জন্যেই এসেছেন। একটা রেকাবিতে নিমকি, কচুরি প্রভৃতি কতগুলো খাবার এবং এক পেয়ালা চা দিয়ে আনন্দ গুম হয়ে বসেছিল। ভদ্রলোক খাচ্ছিলেন এবং মাঝে মাঝে শীষ দিচ্ছিলেন। আনন্দ ঈষৎ ভ্রু কুঁচকে কাছেই একটা বেঞ্চে বসে ভাবছিল, চা খাওয়া শেষ হলে সে কী করবে, এখনই কি দেখতে চাইবে? এমন সময় নবীন ডাক্তার উপস্থিত হলেন। কেমন আছে হে আনন্দ তোমার রোগী আজ? কাল রাত্রে জ্বর 103 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। চা আছে নাকি একটু বেশি? দাও তো এক পেয়ালা। ভোরবেলা বেরিয়েছি, এখনো বাড়ি ফেরা হয়নি। পেটটাও একটু খারাপ হয়েছে। নার্সিংয়ের ব্যবস্থা কি হয়েছে? ওটাই তো আসল। কাল রাত্রে তো আমি ছিলাম, আর দিনের বেলা ওই সেবা সমিতির 3টে ছেলেকে সবসময় থাকতে বলেছি। 3জন করে থাকবে। একজন রোগীর বিছানার পাশে থাকবে, আর বাকি 2জন অন ডিউটি বাইরে, যদি কোনো দরকার হয় আর কি। লাহোর থেকে এসে ভদ্রলোক সারলে দেখছি। ওই কিশোরকে ওদের ইনচার্জ করেছি। কে কিশোর? এবার ম্যাট্রিক দেবে না? না, আসছে বছর। বেশ ছেলে, ক্লাসে ফার্স্ট হয়, সব দিকে চৌখস। তোরই তো সব চেলা। চল একবার অবিনাশবাবুকে দেখে আসি, দেরি হয়ে যাচ্ছে। আনন্দ আগন্তুক ভদ্রলোককে বলল, আপনি বসুন, আমি এখনই আসছি। পথে নেমে নবীন ডাক্তার আনন্দকে জিজ্ঞাসা করলেন, এই বুঝি আবু হোসেন সাজবে? আবু হোসেন সাজবে মানে? টেলিপাড়ায় ভারতী নাট্য সমাজ আবু হোসেন প্লে করবে যে, কলকাতা থেকে একজন ভালো আবু হোসেন আসার কথা। আমি ভাবলাম সেই বুঝি। না, ইনি অবিনাশবাবুর মেয়েকে দেখতে এসেছেন। ও, অবিনাশবাবুর মেয়ের বিয়ে হয়নি এখনো? না, উনি আইয়ে পড়ছেন। দুজনে উপরে উঠে দেখলেন অবিনাশবাবু চোখ বন্ধ করে শুয়ে আছেন। পাশে কিশোর বসে মাথায় জলপট্টি লাগাচ্ছে। অনুপমা দালানে ফলের রস করছে। অবিনাশবাবু, অবিনাশবাবু, ও অবিনাশবাবু। এসেছেন আপনারা? বসুন 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 আপনারা। 3বার ডাকার পর অবিনাশবাবু ঈষৎ চোখ খুলে কথাটা বললেন, ওরে অনু, মা, অনুরে। আরে আপনি অত ব্যস্ত হবেন না, আমরা আছি, সব ঠিক করে নিচ্ছি, চিন্তার কিছু নেই। অবিনাশবাবু আবার চোখ বন্ধ করলেন। নবীনবাবু রোগীকে দেখতে শুরু করলেন। কেমন যেন একটা অসাড় অবসন্ন ভাব। জ্ঞান আছে, অথচ কথার উত্তর দিতে দেরি হচ্ছে, যেন বেশি কথা বলতে নারাজ। কষ্ট কি হচ্ছে জিজ্ঞাসা করায় বললেন, মাথাটা একটু ছাড়েনি, বড় যন্ত্রণা। ঘর থেকে বের হয়ে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, আজ কদিন হলো? আজ 7th ডে। নবীনবাবু চলে গেলেন। আনন্দ অনুপমাকে বলল, আচ্ছা শোনো, তুমি কাপড় চোপড় পরে নাও, ভদ্রলোককে আমি নিয়ে আসছি। অনুপমা কোনো উত্তর দিল না। একবার যেন তার অধর দুটো কেঁপে উঠল, কিন্তু কিছু না বলে সে আঙুরগুলো নিয়ে কেবলই নিংড়োতে লাগল। আনন্দ বাইরে চলে গেল। এসে দেখল ভদ্রলোক যেন একটু বসে বসে উসখুস করছেন। বেশি ভনিতা না করেই আনন্দ বলল, আপনি কি এখনই মেয়ে দেখতে চান? হ্যাঁ, আমার আবার আপত্তি কিসের? না, আপত্তির কিছুই নেই, কিন্তু আপনাকে এমনভাবে মেয়েকে দেখতে হবে যেন মেয়ে তা জানতে না পারে। তার মানে আপনি যেন অবিনাশবাবুকে দেখতে গেছেন এইভাবে সেখানে যাবেন, এবং সেখানে যে মেয়েটিকে দেখবেন বুঝবেন সেটিই অনুপমা, অন্য কোনো মেয়ে ও বাড়িতে নেই। এরকম লুকোচুরি করে দেখার অর্থ কি? অর্থ এই যে অসুখের বাড়িতে আয়োজন করে মেয়ে দেখানোর লোকের অভাব। এখন মেয়ে তার অসুস্থ বাবার সেবা করবে নাকি সাজগোজ করবে, আপনি বলুন। আচ্ছা, তাই করুন। সাজগোজ করে দেখাটা আমিও ঠিক পছন্দ করি না। মেয়ে দেখার কাজ শেষ হয়েছে। আনন্দ ও সেই ভদ্রলোক নিজের ঘরে ফিরে এসেছেন। আপনার কি আরেক প্লেট টিফিন লাগবে? কেন? মানে ওই মেয়ে দেখার পর 1 প্লেট খাওয়ার দাবি যে কোনো বাঙালি করতে পারে, সেই জন্যই জিজ্ঞেস করছিলাম আর কি। না, থাক, বরং আরেক কাপ চা হলে মন্দ হতো না। বেশ, ওরে ভোঁদা, 2 পেয়ালা চা দিয়ে যা তো। আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসা যাক। মেয়ে আপনার পছন্দ হয়েছে কি না সেটা তো অবিনাশবাবু জানতে চাইবেন। কি বলবো তাকে? অবশ্য সাধারণত লোকে বলে গিয়ে চিঠি লিখে জানাবে। মেয়েটির বয়স কত হবে বলতে পারেন? ঠিকঠাক বলা শক্ত, বুঝলেন, তবে ওই 19-20 হবে বোধ হয়। আইয়ে যখন পড়ছে এর কমে নয়। তাহলে বয়স খুব বেশি। বেশি? অবিনাশবাবু আমাকে যে আইডিয়া দিয়েছিলেন তাতে
ওই 16-17। তাহা কন্যাদায়গ্রস্ত বাপেরা মেয়ের বয়স স্বভাবতই একটু লুকোতে চায়। আপনার বয়স কত? মানে 37। এ ধরনের প্রশ্নর জন্য ভদ্রলোক একেবারেই প্রস্তুত ছিলেন না। 37? ব্যাপার হচ্ছে, কন্যাদায়গ্রস্ত বাপেরা যেমন মেয়ের বয়স লুকোয়, ওই দ্বিতীয়বার যারা বিয়ে করছেন তারাও নিজেদের বয়স একটু হাতে রেখে বলেন। এইটি রেওয়াজ। অবশ্য আপনার কথা আমি বলছি না, তবে অনেক করেন। বলেন কি, বাংলাদেশে আবার মেয়ের অভাব? এদেশে বিয়ের জন্য পুরুষ মানুষকে বয়স লুকোতে হয় নাকি? ইউ ক্যান গেট এনি নাম্বার অফ গার্লস এডুকেটেড অর আদারওয়াইজ প্রোভাইডেড ইউ হ্যাভ মানি। আমার তা আছে, সুতরাং আমার বয়স লুকোনোর দরকার কি? তাছাড়া আমাকে দেখে কি বুড়ো বলে মনে হয় নাকি? আরে না 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 না, সে কি কথা। তবে যদি আপনি রাগ টাগ না করেন তাহলে একটা কথা বলি। আমার আসলে 37 মনে হয়নি, মনে হয়েছিল 45। তাই নাকি? আগে হ্যাঁ। আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে স্পষ্ট করে বলাই ভালো, মেয়ে আমার পছন্দ হয়নি। এত বেশি বয়সের মেয়েকে আমি বিয়ে করব না। তাছাড়া মেয়েটি ভারী সিকলি। চাপ বাবা। আনন্দ মুড়ের মতো বসে রইল। অপমানটা তার নিজের গায়ে যেন লাগলো। পছন্দ হলো না? আশ্চর্য! আনন্দ এই খবরে খুশিও হলো না, দুঃখও পেল না। সে নিজে বুঝে উঠতে পারছিল না তার কি হচ্ছে। শুধু মনে মনে বলতে লাগলো, বেশি বয়স, পছন্দ হলো না, অবাক কাণ্ড। বেলা 12টার ট্রেনে ভদ্রলোক বিদায় নিলেন। আনন্দ অশোকের নামে টেলিগ্রাম করল, কাম শার্প, ফাদার সিরিয়াসলি ইল, অনু। আনন্দ একা বসেছিল। শহরের বাইরে রেললাইনের ধারে একটা পুলের উপর অন্ধকার নির্জনে বসে ভাবছিল, তার জীবনে অতর্কিতভাবে যে তরুণীর আবির্ভাব ঘটেছে তাকে নিয়ে সে কি করবে। বিশেষ কিছুই ঘটেনি, কিন্তু মনের মধ্যে কি যেন একটা আন্দোলন, মধুর অথচ বেদনাময়। নিজেকে তার ধিক্কার দিতে ইচ্ছে করল। এত দুর্বল সে! সামান্য একটা নারীর সান্নিধ্যে তার এতদিনের সংযমের প্রাসাদ ধূলিসাৎ হয়ে যাবে? অসম্ভব, এ হতে পারে না। আনন্দমোহন রায়ের শুভ্র চরিত্রে আজও কলঙ্ক রেখা পড়েনি, পড়বেও না। তাই বলে সে কি সারা জীবন ব্রহ্মচর্য পালন করবে? তাও তো সম্ভব নয়। বিয়ে তাকে করতেই হবে, আজ না হয় কাল। অনুপমাকে কি বিয়ে করা সম্ভব? ব্রাহ্মণ কায়স্থ, বাধা দস্তুর হবে। অনুপমা এ বিষয়ে কিছু ভাবে কি? জিজ্ঞাসা করতে তার লজ্জা হয়। কৌতূহলের কিন্তু অন্ত নেই। সমাজ ও সংসারের নিয়ম জটিল, মনের নিয়ম কিন্তু সহজ সরল। পুরুষ নারীকে কামনা করে। দূরে পাহাড়ের গায়ে সাবুই ঘাসে আগুন লেগেছে। রাত্রে আনন্দ যখন বাড়ি ফিরল তখন রাত্রি 10টা। এসেই শুনল অবিনাশবাবু 2-3 বার তার খোঁজ করেছেন। সকালবেলা মেয়ে দেখানোর পর আনন্দ আর অবিনাশবাবুর বাড়ি যায়নি। অনুপমাকে অপছন্দ করে গেছে, এই অতি রূঢ় সংবাদ সে অসুস্থ অবিনাশবাবুকে দিতে ইতস্তত করছিল। অথচ সেবক সমিতির একটা ছেলে এসে বলল, আনন্দদা, আনন্দদা, আপনি একবার আসুন। অবিনাশবাবুর 104 ডিগ্রি জ্বর হয়েছে। আমরা ডাক্তারবাবুকে খবর দিয়েছিলাম, তিনি বললেন চান করাতে। আচ্ছা আচ্ছা, তোরা গরম জল তৈরি কর, আমি আসছি। কথাটা বলেই সে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখল বৌদি তার অপেক্ষায় বসে আছেন। কোনো আক্কেল নেই তোমার? কটা বাজে বলো তো? আমার ভাতটা ঢাকা দিয়ে তোমরা খেয়ে নিলেই তো পারো বৌদি। আচ্ছা ঠিক আছে, দাও, তবে বেশি দিও না, খিদে নেই আমার। আজকাল তো ঠাকুরপুর খিদে তেষ্টা সবই কমে গেছে দেখছি। ও বাড়ির মেয়েটা বেশ, তাই না? আনন্দ কিছু বলল না, আসন পেতে বসল। তারপর বলল, ছি বৌদি, ভদ্রলোকের মেয়েকে নিয়ে ওরকম রসিকতা করা ঠিক নয়, বিশেষত তাঁর অসাক্ষাতে। না না, রসিকতা নয়, সত্যি মেয়েটা বেশ ভালো। ভালোকে ভালো বলবো না? ওরা যদি ব্রাহ্মণ হতো বেশ হতো। আমি ভাবছি তুমি যদি বোবা হতে তাহলে বেশ হতো। আনন্দ বৌদির মুখে ও বাড়ির মেয়েটার সম্বন্ধে ইঙ্গিত শুনে চটে উঠেছিল আর ভয় পেয়েছিল। আনন্দ জিনিসটাকে লঘু করার চেষ্টা করে বলল, দাদা কোথায়? তিনি সন্ধেবেলা খেয়ে কোথায় বেরিয়েছেন, বোধহয় তাসের আড্ডায়। অবিনাশবাবু মাঝে মধ্যেই 2-1টা ভুল বকছেন। রাত্রি তখন প্রায় 2টো। আনন্দ বসে একখানা বই পড়ছে। ঘরে অনুপমা নেই। অবিনাশবাবু হঠাৎ বলে উঠলেন, রেখে দাও, রেখে দাও, তোমার গান্ধী রেখে দাও, রেখে দাও।
আনন্দ জলপট্টি বদলে হাওয়া করতে লাগলো। খানিকক্ষণ হাওয়া করার পর অবিনাশবাবুর যেন একটু ঘুম এলো। আনন্দ আবার বইয়ে মনোযোগ দিল, কিন্তু কিছুতেই মনোযোগ বসল না। সে বইটা বন্ধ করে রেখে দিল। তারপর নিঃশব্দ পায়ে সে দালানে গিয়ে উপস্থিত হলো। দালানে গিয়ে ধীরে ধীরে পাশের ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু বেশি দূর নয়। অর্ধেক খোলা জানলা দিয়ে সে দেখল অনুপমা ঘুমোচ্ছে। শাড়ির পাটটুকু ছাড়া আর কিছুই দেখা যায় না। তেমনি নিঃশব্দ পায় আবার সে ফিরে এলো। ঘড়িতে সশব্দে 2:30 বাজল। আরেকটা ছেলে নিচে শুয়ে অঘরে ঘুমোচ্ছিল, সেবক সমিতির একজন ভলেন্টিয়ার। আনন্দ তাকে জাগালো। ওরে তুই একটু ওঠ, আমি একবার স্টেশনে যাব, এই গাড়িতে বরফ আসার কথা আছে। ছেলেটা উঠে বসল। ঘুমিয়ে পড়িসনি যেন। আনন্দ এখনই বেরিয়ে যেতে চায়। নিজের উপর আস্থা সে ক্রমশ হারিয়ে ফেলছে। ট্রেন আসতে এখনো প্রায় ঘন্টাখানিক দেরি আছে। সে থাকুক, বরং সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এখানে থাকা ঠিক নয়। কোথায় যাচ্ছেন? আনন্দ পেছন ফিরে দেখল অনুপমা। এ কি, তুমি ঘুমোওনি? ঘুমিয়েছিলাম, ঘুমটা ভেঙে গেল। বাবা এখন কেমন আছেন? সেই রকমই। কোথায় যাচ্ছেন আপনি? আমি বরফ আনতে একটু স্টেশনে যাচ্ছি। কথাটা বলেই আনন্দ নেমে যাচ্ছিল, কিন্তু অনুপমা বলল, বাইরে ঠান্ডা, আপনি বরং একটা কিছু গায়ে দিয়ে যান। কথাটা বলে সে নিজের র্যাপারটা এনে দিল। স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে অনুপমার র্যাপারটা সর্বাঙ্গে জড়িয়ে আনন্দ অনুপমাকেই ভোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। দূরে সাইডিংয়ে একটা ইঞ্জিন একটানা শব্দ করে চলেছে। একটু পরে ট্রেন এলো। আনন্দ নেমে গেল। প্রত্যেক কামরায় খোঁজ করল, কই জালালপুর থেকে বরফ নিয়ে তো কেউ আসেনি। এই শীতকালে বরফ পাওয়া মুশকিল ব্যাপার। কি করা যায়? দেখা যাক, কাল 8টার ট্রেনটাতে যদি আসে। কে আনন্দ, কোথায় যাচ্ছ? আনন্দ দেখল রেলের একজন চেনা বাবু, গোল লণ্ঠন হাতে, রূপলি বড় বড় বোতাম লাগানো গলাবন্ধ কোট, কাঁধের উপর রেল কোম্পানির লেভেল মারা টিটিসি। কোথায় আর যাব, ওই বরফ আসার কথা ছিল, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বরফ? বরফ কেন? এক ভদ্রলোকের টাইফয়েড হয়েছে, তার জন্যেই। বুঝেছি বুঝেছি, বৃন্দাবন্দা বলেছিল বটে আজ ক্লাবে। ভদ্রলোকের বুঝি একটা মেয়ে আছে? হ্যাঁ, কেন বলুন তো? না, এমনি এমনি। এই বৃন্দাবন্দা বলেছিল কি না, মস্ত যুবতী, অথচ বিয়ে হয়নি। বিয়ে দিলে এতদিনে। হঠাৎ থেমে তিনি আনন্দের পিঠ চাপড়ে বললেন, বেড়ে আছো তুমি আনন্দ, হ্যাঁ বেড়ে আছো ভাই। ট্রেন ছেড়ে দিল। চলতি ট্রেনে টিটিসি লাফিয়ে উঠলেন। উঠেই টুপিটা খুলে আনন্দকে গুড বাই করে বললেন, চলি আনন্দ, চলি, উইশ ইউ গুড লাক। তার সাদা বেরিয়ে আসা দাঁতগুলো আনন্দকে যেন কামড়ে দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পান চেবাতে চেবাতে শ্রীযুক্ত বৃন্দাবন মোহন রায় অফিস যাচ্ছেন। আনন্দের সৎ মায়ের ছেলে। গায়ে গলাবন্ধ কোট, পায়ে ফিতাহীন স্প্রিংয়ের জুতো, পরনে থান কাপড়, কদম ছাঁট চুল, কানে খড়কে গোঁজা এবং ডান হাতের তর্জনীতে একটা অষ্টধাতুর আংটি, হাতে পানের বোঁটায় কিছুটা চুন। দাদা বৃন্দাবনবাবু প্রবীণ মহলে একজন নিষ্ঠাবান মানুষ বলে খাতির আছে। আহ্নিক না করে জলগ্রহণ করেন না, মাছ মাংস খাওয়ার বিরোধী। হিন্দুরা যে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হয় নিঃসংশয়ে বিশ্বাস করেন এবং হিন্দুত্ব বজায় রাখতে সাধ্যমতো চেষ্টা করেন। অফিসে তেষ্টা পেলে তিনি মৈথিলি ব্রাহ্মণ চাপরাশিকে দিয়ে লোটা মাজিয়ে সামনের কূপ থেকে জল তুলিয়ে জুতো খুলে আলগোছেতা পান করেন। এ ঘটনা অফিসের সবাই জানে। অফিসের সাহেবরা বৃন্দাবনবাবুকে উপযুক্ত কর্মচারী বলেই মনে করেন এবং সেই অনুযায়ী তাকে খাতিরও করেন। বৃন্দাবনবাবু যদিও সামনে গদগদ হয়ে তাদের সেলাম করতে পারলে কৃতার্থ হয়ে যেতেন, কিন্তু আড়ালে তিনি তাদের সম্বন্ধে যে ভাষা প্রয়োগ করতেন তা ভদ্ররুচি বহির্গত। একেবারে ম্লেচ্ছ ব্যাটারা। এই ছিল তার সব থেকে লঘু সম্ভাষণ, অবশ্য আড়ালে। এইসব কারণে প্রবীণ মহলে বৃন্দাবনবাবুর একটা শ্রদ্ধার আসন ছিল। যারা তার থেকে কম বিজ্ঞবান তারা কিন্তু বৃন্দাবনবাবুকে এতখানি শ্রদ্ধাও করত না। এমনকি 2-4 অপরিণত মস্তিষ্ক যুবক তাকে বাস্তুখুগু বলেও আখ্যা করত। পরিতাপের বিষয়ে সন্দেহ নেই,
কিন্তু 2-4 জন এমন সন্দেহ করত যে প্রত্যেক দিন সন্ধ্যায় তাস খেলার অছিলায় বৃন্দাবনবাবু যে ঘরে যাতায়াত করেন এবং যে কারণে যাতায়াত করেন তার মূলে সেই ঘরের বিধবা পুত্রবধূটি। দুর্জনে নানান রকম গুজব রটিয়ে থাকে, তার উল্লেখ না করাই ভালো। বৃন্দাবনবাবু অফিস যাচ্ছিলেন, এমন সময় গলির মোড়ে আনন্দের সাথে তার দেখা হলো। বৃন্দাবনবাবু পানের বোটায় একটা কামড় দিয়ে বললেন, আনন্দ শোন, একটা দরকারি কথা আছে। কথাটা বলে তিনি পকেট থেকে একটা পোস্ট কার্ড আর চশমার খোলটা বের করলেন। কাশি থেকে পরেশবাবু চিঠি এসেছে। তুই বেড়াতে যাচ্ছি বলে কাশি গিয়ে বসে রইলি, অথচ আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে গেলি না। আবার খরচ করে যেতে হবে তো। আনন্দ প্রমাদ গুনল। সে মরিয়া হয়ে বলে ফেলল, এখন ওসব থাক না দাদা, পড়াশুনো করতে করতে এখন বিয়ে করাটা ঠিক নয়। তুই ঠিক নয় বললেই তো আর চলবে না। ওদিকে মেয়ের বয়স যে হু হু করে বেড়ে চলেছে, আর পরেশবাবু হিন্দু ব্রাহ্মণ, তার মুখে অন্ন উঠছে না, তিনি লিখেওছেন তাই। শোন শোন। কথাটা বলি বৃন্দাবনবাবু চশমাটা পরে পোস্ট কার্ডটা পড়া শুরু করলেন। কি বলিব বৃন্দাবন বাবু, মেয়ের বয়স 13 পার হইয়া 14তে পড়িল। আমার রাত্রের নিদ্রা ও দিনের আহার ঘুচিয়া যাইবার উপক্রম হইয়াছে। আজকাল যা দিনকাল পড়িয়াছে, আমার সহধর্মিনী সর্বদা ভয়ে কাঁটা হইয়া থাকেন কখন কি অনর্থ ঘটিয়া যায়। সেই জন্যই বলছি, এই অবস্থায় দেরি করাটা ঠিক নয়। আমি তো মনে করছি আগামী মাঘ মাসেই সেরে ফেলা ভালো। আনন্দ বর্তমান সংকট এড়াবার জন্য বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আরে কি মুশকিল, আমি তাদের কথা দিয়ে রেখেছি গেল আশ্বিনে। কথাটা বলতে বলতে তিনি কৌটো খুলে খপ করে 1 খিলি পান মুখে ফেলে দিলেন। ভদ্রলোক টাকাও প্রায় অগ্রিম দিয়ে গেছেন 1000 খানেক। একটা দিন তো ঠিক করতে হবে নাকি? আনন্দ স্তম্ভিত হয়ে গেল। 1000 খানেক টাকা অগ্রিম নেওয়া হয়ে গেছে? সে কি কোনো পণ্যদ্রব্য? খদ্দের আগে থেকে বায়না দিয়ে গেছে? টাকাটা ফেরত দিয়ে দিন, আমি ওখানে বিয়ে করব না। কথাটা বলে আনন্দ উত্তরের অপেক্ষা না করে সোজা চলে গেল। মানে? বৃন্দাবনবাবুর মুখ থেকে বিস্মিত কণ্ঠে শব্দটা বেরিয়ে গেল, কিন্তু সে কথা তিনি ছাড়া আর কেউ শুনলেন না। তিনি অফিস চলে গেলেন। আনন্দ বাড়ি ফিরে এসে নিজের ঘরে খিল দিল। দাদার কাণ্ড দেখে সে বিচলিত হয়েছে, কিন্তু বিস্মিত হয়নি। স্বার্থের খাতিরে দাদাজি কি করতে পারেন তা সে ভালো করেই জানে। যাক সে কথা। আনন্দ অনুপমার কথা ভাবতে লাগলো। জীবনে কোনো মেয়ে মানুষের সম্বন্ধে তার এরকম মনোভাব কখনো হয়নি। 2-4 দিনের মাত্র আলাপ, অথচ অনুপমার চিন্তাতেই সে সারাক্ষণ ডুবে আছে। অনুপমার দাদা অশোক কেমন লোক? সে তো টেলিগ্রাম করা সত্ত্বেও এসে পৌঁছল না। ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। অবিনাশবাবুর জ্বর খুব বাড়াবাড়ি, 103, 104, আবার কখনো কখনো 105 পর্যন্ত উঠছে। নবীনবাবু বললেন বুকেও নাকি সর্দি বসেছে, বেশ প্রলাপ বকছেন। হঠাৎ তার মনে হলো জামালপুর থেকে বরফ কিছুটা এসেছে বটে, কিন্তু তাতে কুলোবে না। জামালপুরে একজন ভলেন্টিয়ারকেই পাঠাতে হবে, ভালো টিনচার ডিজিটালিসও আনতে হবে। নবীনবাবু বলেছেন কাকে পাঠানো যায় সেটাই ভাবছিল আনন্দ। আরেক উপদ্রব এসে জুটেছে তেলিপাড়া ভারতী নাট্য সমাজ। তারা আনন্দকে ধরেছে স্টেজ ম্যানেজমেন্টের ভার তাকেই নিতে হবে। 2-4 জন ভলেন্টিয়ারও তাদের চাই। স্কুলের ছেলেরা থিয়েটার নিয়ে বেশি মাতামাতি করে, এটা আনন্দের মোটেই ভালো লাগে না। তবু একটা সিদ্ধান্ত তো নিতে হবে, কারণ তেলিপাড়ার বাবুরা সেবক সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং মানুষ হিসেবেও তারা ভালো, একটু যা থিয়েটার প্রবণ। এই সময় মৃণালটা কোথায় গেল? তাকে দায়িত্বটা দিলেই সব গণ্ডগোল মিটে যেত। মৃণালও তার জীবনে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লবণ আইন অমান্য করার দরুন জেল খেটে মৃণাল যেন বদলে গেছে। সব সময় কি যেন সে ভাবে। মাঝে মাঝে তাকে শুধু বলে, আমার আদর্শ বদলেছে রে আনন্দ, একদিন বলবো তোকে সব। হঠাৎ আনন্দ আবিষ্কার করল যে এত চিন্তার মধ্যে অন্তঃসলীলা ফলগুর মতো অনুপমার চিন্তা তার মনে সমানে বয়ে চলেছে। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। আনন্দ দরজা খুলে দেখল বৌদি। ঘরে খিল দিয়ে কি হচ্ছে? ও বাড়ি থেকে তোমাকে ডাকতে এসেছে, চা খেয়ে তবেই যেও কিন্তু। কথাটা বলে বৌদি চলে গেলেন। আনন্দ বাইরে গিয়ে দেখল মধুয়া দাঁড়িয়ে রয়েছে। দাদাবাবু, কলকাতা থেকে চিঠি এইছে, দিদিমণি একবার আপনাকে ডাকতেছেন। সময় হবে কি আপনার এখন? তুমি যাও, আমি চা খেয়ে যাচ্ছি। ভেতরে যেতেই বৌদি বললেন, এত বেলায় আর চা নাই বা খেলে?
ভাত তো রান্না হয়ে গেছে। ওহ বৌদি, তুমিও পেছনে লাগলে। সংসারের নানা রকম জ্বালা যন্ত্রণার মধ্যে তুমিই একমাত্র লোক আছো যেখানে। থাক থাক, বোঝা হয়ে গেছে আমার। সেদিন সামান্য একটা জামার ছিট কিনে দিতে বললাম, বলা হলো এখন সময় নেই, ভোঁদাকে দিয়ে আনাতে হলো। সে তো বিচ্ছিরি একটা ছিট নিয়ে এসেছে। একটা লোক টাইফয়েডে ভুগছেন বৌদি, নিতান্ত অসহায়, বিদেশে একা। তার কাজটা আগে করা উচিত না তোমার ছিট খুঁজে বেড়ানো উচিত? আচ্ছা বলো, আজই তোমার ছিট আমি এনে দিচ্ছি। ব্লাউজের তো কি ধরনের চাই শুধু বলো। ওই ও বাড়ির মেয়েটা একটা জামা পরে বেড়াই, তুমি দেখোনি? কোন বাড়ির মেয়েটা? আহা, যেন বুঝতে পারছো না? ওই তোমার অনুপমা গো, সেই যে কাল বিকেলে পড়েছিল, ওই চকলেট রঙের ওপর লাইট হলুদ রঙের ফুটফুট দাগ। আচ্ছা বেশ, আজই খুঁজে আনবো আমি। দেখো, ডবল বহর যদি হয় তাহলে 1 গজ, আর সিঙ্গেল বহর হলে 1.5 গজ লাগবে। ঠিক আছে। অন্যমনস্কভাবেই কথাটা বলে আনন্দ বের হয়ে গেল। অবিনাশবাবুর বাড়ি গিয়ে আনন্দ অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। গিয়ে দেখল অনু কাঁদছে। এগিয়ে কি হলো, কাঁদছো যে? অনুপমা একটা চিঠি আনন্দের হাতে দিল। তাতে লেখা, অনু দেবী, আপনার টেলিগ্রাম যথাসময়ে এসেছে, কিন্তু দুঃখের সহিত আপনাকে জানাচ্ছি অশোকবাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে, পলিটিক্যাল সাসপেক্ট এই অজুহাতে। যদি আপনারা প্রয়োজন মনে করেন আমি যেতে পারি। টেলিগ্রাম করবেন তাহলে। বিমান। বিমানকে? দাদার এক বন্ধু। তোমার সঙ্গে আলাপ আছে নাকি? হ্যাঁ, খুব। আমাদের বাড়িতে সেবার সমস্ত পুজো ভ্যাকেশনটা কাটিয়ে এসেছেন। আনন্দের মুখটা হঠাৎ অকারণে অন্ধকার হয়ে উঠল। বিমানবাবুকে কি টেলিগ্রাম করবো আসতে? সেটা আমি কি করে বলবো? তুমি যা ভালো বোঝো তাই করো। তোমার যখন এমন বিশেষ বন্ধু, তখন বিপদের সময় ডাকা উচিত। আচ্ছা, এখন কোনো কাজ নেই তো, আমি চললাম, প্রয়োজন হলে ডেকে নিও। কথাটা বলেই উত্তরের অপেক্ষা না করে আনন্দ বেরিয়ে গেল। এমন আকস্মিকভাবে আনন্দ কোনোদিন চলে যায়নি। আজ হঠাৎ এমন করে চলে গেল কেন, তার বিশ্লেষণ করতে গিয়ে অনুপমার ঠোঁটে অতি ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠল। ছানার জল করতে হবে। স্টোভে স্পিরিট ঢেলে দেশলাই জ্বালিয়ে বসে বসে স্বচ্ছ নীল শিখাটা দেখতে দেখতে অনুপমা ভাবতে লাগলো, বিমানবাবুর চিঠিটা দেখে আনন্দবাবু অমন করে হঠাৎ চলে গেলেন কেন? তার অধরে হাসির রেখাটা আবার ক্রমশ স্পষ্ট হতে লাগলো। আনন্দ তার শ্রদ্ধার পাত্র দাদাকে এড়িয়ে চলছে। অফিস থেকে ফিরে তিনি আনন্দের খোঁজ নিয়েছিলেন। আনন্দ ত্রিসীমানায় ছিল না। সন্ধ্যাহ্নিক আহারাদি প্রভৃতি সেরে যখন তিনি তাদের আড্ডায় যাওয়ার আয়োজন করছেন, তখন তিনি আরেকবার আনন্দের সন্ধান করলেন, কিন্তু পেলেন না। ভোঁদা এসে বলল যে অবিনাশবাবুর বাড়িতেও আনন্দ নেই। তারা বলল 4টের পর থেকে সে আর ও বাড়িতে যায়নি। মলিদার কমফোর্টারটা গলায়, কানে এবং মাথায় বেশ করে বাঁধতে বাঁধতে বৃন্দাবনবাবু খবরটা শুনলেন। তারপর ভোঁদাকে বললেন, তোর মাকে ডাক। ভোঁদার মা এলে তিনি জিজ্ঞাসা করলেন, রাত্রে যখন খেতে আসবে বলে দেবে কাল সকালে আমার সঙ্গে দেখা না করে কোথাও যেন না যায়। আচ্ছা। কোণ থেকে লাঠিটা তুলে নিয়ে বৃন্দাবনবাবু নৈশ ভ্রমণে বেরিয়ে গেলেন। খানিকটা ছিট বগলে করে আনন্দ রাত্রি 9টা নাগাদ বাড়ি ফিরল। ছিট দেখে বৌদি উল্লসিত। বৌদির যা কিছু শখের সামগ্রী আনন্দই তা চিরকাল এনে দিয়েছে, হয় নিজের স্কলারশিপের টাকা দিয়ে, না হয় নিজের হাত খরচ থেকে পয়সা বাঁচিয়ে। বৃন্দাবন মোহন এইসব বিলাসিতার সমর্থন করতেন না। অফিসে যেমন তার সাথে বড় সাহেবের সম্পর্ক, বাড়িতে তার নিজের সাথে তার স্ত্রীর সম্পর্ক অবিকল সেই রকম। বড় সাহেব যেমন নিচু কর্মচারীদের তুচ্ছ ত্রুটি উপেক্ষা করেন, গৃহস্থালীর বড় সাহেব বৃন্দাবনবাবু তেমনই এইসব সামান্য বিলাসপ্রিয়তার ছোটোখাটো অপরাধ দেখেও দেখেন না। এ বিষয়ে তার মহত্ব ছিল, স্বীকার করতেই হবে। তার দুটো বিষয় কড়া নজর ছিল, স্ত্রীর সতীত্ব ও গৃহকর্ম নিপুণতা। স্ত্রীর সাথে খুব কম তিনি কথাবার্তা বলতেন, কিন্তু যখনই বলতেন ওই দুটো বিষয় নিয়েই বলতেন। বাজে কথা বিশেষত স্ত্রী জাতির সাথে বৃন্দাবনবাবু একেবারেই পছন্দ করতেন না, যদিও লোকে কিন্তু যাক সে কথা। আনন্দ বৌদির কাছ থেকে দাদার আদেশ শুনে বলল, তুমি দাদাকে বলে দিও ও বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। বেশ তো বাবু, তুমি নিজেই বলো। আমার এসব বিষয় নিয়ে তোমার দাদার সাথে কথা বলতে ভয় করে। না, আমি আর এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করব না। কিছুক্ষণ চুপ করে থেকে বৌদি জিজ্ঞাসা করলেন, আজও তুমি যাবে না কেউ বাড়িতে?
দেখি। খাওয়া দাওয়া শেষ করে আনন্দ বের হয়ে গেল। আনন্দ বাড়ি থেকে বেরোলো বটে, কিন্তু কোথায় যাবে ঠিক ছিল না। অবিনাশবাবুর চিকিৎসা ও সেবা ঠিকই চলছে। সেবা সমিতির ছেলেরা ঘড়ির কাঁটার মতো কাজ করে যাচ্ছে। তার সেখানে বারবার না গেলেও চলে। তাই অকারণে যাওয়াটা তার নিজেরই যেন নিজের কাছে খারাপ লাগছে। সে নিজেরই কপট আচরণ যেন নিজেই ধরে ফেলেছে সহসা। সে আবিষ্কার করেছে যে অবিনাশবাবুর অসুখের ছুতো করে আসলে সে বারবার অনুপমার কাছেই যেতে চায়। আবিষ্কার করার পর থেকেই সে যেন মনে মনে কুণ্ঠিত হয়ে আছে। ঠিক করেছে প্রয়োজন ছাড়া সে আর অবিনাশবাবুর বাড়ি যাবে না। অন্যায় হচ্ছে। রেল লাইন পার হয়ে সে মাঠের দিকে এগিয়ে গেল। অন্ধকার মাঠ, জনপ্রাণীহীন। মাঠের প্রান্তে দূরে একটা পাকা বাড়ি আছে বটে, কিন্তু এই শীতে জানলা কপাট সব বন্ধ। একা অন্ধকারে আনন্দ প্রেতের মতো মাঠে ঘুরে বেড়াতে লাগলো। কত কথা তার মনে হলো। এই মাঠে কত খেলায় সে জিতেছে ও হেরেছে, কত আঘাত পেয়েছে, কত আঘাত দিয়েছে। শৈশবের ক্রীড়াভূমি এই মাঠ অন্ধকারে মায়ের মতো তার আর্ত মনে যেন সান্ত্বনা বয়ে আনল। কত বন্ধুবান্ধবের কথা তার মনে হলো। কে কোথায় ছড়িয়ে গেছে? স্কুলের সহপাঠী রামদেও, হরেন, নন্দকিশোর, ললিত, কোথায় তারা এখন? নিতাই কি এখনো বেঁচে আছে? স্কুল জীবনে নিতাই ছিল তার ধ্যান জ্ঞান। নিতাই যদি মেয়ে হতো তাহলে ঠিক তাকেই সে বিয়ে করত। নিতাই এখন কোথায়? যাকে না হলে একদণ্ডও চলতো না, তার কথা এখন কই, মনেও পড়ে না তো। কোথায় সেই রসিকলাল? তার টিকি নিয়ে অহরহ সকলে ঠাট্টা করত। বেচারাকে ভালো মানুষ পেয়ে একদিন সকলে তার টিকিটা পর্যন্ত কেটে দিল। রসিকলাল কেঁদে ফেলেছিল। কিন্তু কোথায় সে এখন? ছোটবেলার মুছে যাওয়া সঙ্গীদল এই অন্ধকার মাঠে যেন তাকে ঘিরে ধরল। থাকার মধ্যে আছে একমাত্র মৃণাল, এই একমাত্র লোক যে তার ছোটবেলার বন্ধু। কিন্তু সম্প্রতি কিছুদিন থেকে মৃণালের যে কিরকম খেয়াল হয়েছে তা সে বুঝতে পারে না। মৃণালের বহু বক্তৃতা সে বহু গোপন জায়গায় বসে শুনেছে, কিন্তু আজও সে বুঝতে পারেনি কি ব্যাপারে সে লিপ্ত আছে। অথচ মৃণাল খুলেও কিছু বলে না। আভাস ইঙ্গিতে সে বলে কাজটা দুরহ। বুধবারে সে সব খুলে বলবে বলেছে। দেখা যাক। আশ্চর্য ছেলে মৃণাল, যেমন শরীর তেমনই বুদ্ধি। মৃণাল আনন্দকে বারবার বলেছে যে কাজে সে যুক্ত তাতে সে তার সাহায্য চায়, অথচ সেই কাজ যে কি তাও খুলে বলবে না। তার আগেই সে প্রতিশ্রুতি চায়, আনন্দের সাহায্য চাই তারও পাত্তা নেই। কোথায় সে? হঠাৎ কাছেই একটা শিয়াল ডেকে উঠতেই আনন্দের চমক ভাঙল। কোথায় এসে পড়েছে সে? সে যে একেবারে পাহাড়ের কাছাকাছি। ফিরে যাওয়া দরকার। ফিরতে ফিরতে আনন্দ আবার ভাবতে লাগলো। এত কিছু এলোমেলো চিন্তার মধ্যেও একটা চিন্তা তার মনে এখনো অটুট আছে, আর সেই চিন্তা হলো অনুপমার। তার সমস্ত প্রয়াস ব্যর্থ করে দিয়ে অনুপমার মুখখানা তার মনের মধ্যে জেগে আছে। আশ্চর্য! হঠাৎ তার মনে হলো অবিনাশবাবুর অসুখ যদি বেড়ে থাকে, সে তো কাউকে কিছু বলে আসেনি। যদি প্রয়োজন হয় তাহলে তাকে তো কেউ খুঁজে পাবে না। যতদূর সম্ভব তাড়াতাড়ি সে ফিরতে লাগলো। অন্ধকারে তাড়াতাড়ি রেল লাইন পার হতে গিয়ে হোঁচট খেয়ে সে পড়ে গেল। হাঁটুটা বোধহয় ছুঁড়ে গেছে। গলিটার মোড়ে এসে সে একেবারে থমকে দাঁড়ালো। মিউনিসিপ্যালিটির বাতিটা হেলে পড়া পোস্টের উপর থেকে যতটা সম্ভব আলো বিকিরণ করছে। সামনের একটা পাকা বাড়ির বারান্দায় একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। পায়ের শব্দ পেয়ে কতগুলো ছুঁচো শব্দ করে সরে পড়ল। চারিদিক নিস্তব্ধ। অতি ধীরে ধীরে চোরের মতো আনন্দ অবিনাশবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। অবিনাশবাবুর ঘরে আলো জ্বলছে। তার পাশের ঘরের জানলায় মনে হলো যেন অনুপমা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই সে সরে গেল। আনন্দ একবার নিজেদের বাড়িটার দিকে চেয়ে দেখল। একেবারে চুপচাপ। তখন সে ধীরে ধীরে ডাকল, কিশোর, যাই। কপারটা খুলে দিয়ে যা। যাচ্ছি। একটা ছেলে এসে বারান্দায় দাঁড়ালো। বারে, কপারটা তো খোলাই রয়েছে, আমি যে বন্ধ করে দিয়ে গেলাম, কে খুললো? আনন্দ ভেতরে প্রবেশ করতে করতে বলল, কেমন আছে অবিনাশবাবু এবেলা? ভালো না গো, জ্বর একটু আগে দেখেছিলাম 104 ডিগ্রি। সব সময় বিড়বিড় করে কি যেন বকছেন আর বিছানায় কি যেন খুঁজছেন। হ্যাঁ, অনুপমা জেগে আছে নাকি? এক্ষুনি তো জেগেই ছিলেন। আনন্দ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠল।
উঠে দেখল আপাদমস্তক ঢাকা দিয়ে অনুপমা ঘুমোচ্ছে। কে বলবে এখনই সে জেগেছিল? আনন্দ অবিনাশবাবুকে দেখে আবার ধীরে ধীরে নিচে নেমে গেল। ভারতী নাট্য সমাজে একবার যাওয়া দরকার, তারা অনেক করে বলে গেছে। যেতে যেতে তার মনে হলো অনুপমা কি সত্যিই ঘুমোচ্ছে? পরের দিন আনন্দের উঠতে একটু দেরি হলো। শুতে অনেক রাত হয়েছিল। উঠেই বৃন্দাবন মোহনের সাথে তার দেখা হয়ে গেল। কানে পইতে জড়ানো বৃন্দাবন আনন্দকে দেখে বললেন, ওরে বেলা 8টা পর্যন্ত শুয়েই থাকবি নাকি? উঠে পড় এবার। আনন্দ উঠে পড়ল। শোন, ওই কাশির ব্যাপারটা আমি মিটিয়ে ফেলতে চাই। ওসব ছেলে মানুষই ছাড়, সোজাসুজি বল। আনন্দ চুপ করে রইল। বৃন্দাবন মোহনও ছাড়বার পাত্র নন। আরে চুপ করে থেকে লাভটা কি? হ্যাঁ বা না কিছু তো একটা বলতে হবে নাকি? এক্ষেত্রে যখন না বলার পথটা বন্ধ, তখন হ্যাঁ বলাটাই ভালো। আর শুনেছি মেয়েটি দেখতেও বেশ সুশ্রী। তোকে যা তা একটা বউ তো ধরে দিতে পারি না। উপস্থিত বিপদটা এড়ানোর জন্যে আনন্দ বলল, আর তুমি একবার দেখে এসো না। তুই বাপন নিজেই যা না। না, আমি যাব না। এই শীতে আমাকে আবার কাশি পর্যন্ত দৌড়তে হবে? আচ্ছা বেশ, তাই না হয় হবে। যত দায় তো এখন আমারই। আনন্দ রেহাই পেয়ে হাঁপ ছাড়ল। প্রাতকৃত্য শেষ করে যখন সে বৌদির কাছে চা পান করতে গেল, তখন বৌদি একটা খবরের মতো খবর দিলেন। ও বাড়ির মেয়েটা এসেছিল একটু আগে। কি সুন্দর কথাবার্তা। হঠাৎ আমাদের বাড়িতে কেন? চায়ের দুধ নিতে এসেছিল। তোমার সেবক সমিতির ছেলেরা তো সব ঘুমোচ্ছে, মধুয়া বাজারে গেছে, নিজেই এসেছিল বেচারি। তার বাবা কেমন আছেন? ভালো না। হ্যাঁ গো ঠাকুরপো, ভদ্রলোক বাঁচবেন তো? ভগবানই জানেন। তার মনে নিজের অজান্তেই একটা আফসোস ঘনিয়ে উঠেছিল। হা অনু এসেছিল, অথচ সে গাধার মতো শুয়ে ঘুমোচ্ছিল। মেয়েটার মুখখানা না ভারী শুকনো লাগলো। নীরবে চায়ের বাটিটা শেষ করে আনন্দ উঠতে যাবে, এমন সময় বৌদির কোল থেকে বুঁচকি শব্দ করে উঠল। শুনেছো ঠাকুরপো, তোমাকে ডাকছে। একটু কোলে নাও না বেচারিকে। অবিনাশ বাবুরা আসার পর থেকে তো এদের আর ছৌনি তুমি। ওরে বাবারে, আয় 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 আয়, এদিকে আয়, কোলে আয়। আনন্দ হাত বাড়াতেই বুঁচকি ঝাঁপিয়ে এলো কোলে। আনন্দ তাকে নিয়ে বের হয়ে গেল। বাইরে এসে দেখল থানার দারোগা বিনোদবাবু এসে বসে আছেন। বিনোদবাবু ও আনন্দ পরস্পর পরিচিত। বিনোদবাবু আনন্দকে যথেষ্ট খাতির করেন। নমস্কার বিনোদবাবু। নমস্কার। খবর কি? আপনার সঙ্গে একটু কথা আছে, একটু প্রাইভেট। আপনি একটু দাঁড়ান, খুকিকে আমি বাড়িতে দিয়ে আসি। খুকিকে দিয়ে আনন্দ ফিরে এলো। চলুন। পথ চলতে চলতে বিনোদবাবু বললেন, আপনাদের বাড়ির সামনে যে ভদ্রলোক এসেছেন, আপনি কি তাদের চেনেন? আগে আলাপ ছিল না, ট্রেনে আলাপ হয়েছিল আসার সময়। তারপরে এসেই তো অসুখে পড়েছেন, সেই সূত্রেই একটু ঘনিষ্ঠতা হয়েছে আর কি। কে কে আছেন ও বাড়িতে? অবিনাশবাবু আর তার এক মেয়ে, আর তার এক ছেলে। ওই ছেলেই তো যত গন্ডগোল করেছে মশাই। কলকাতায় পলিটিক্যাল সাসপেক্ট বলে তাকে ধরেছে। আমার ওপর হুকুম এসেছে বাড়ি সার্চ করতে। শুনলাম আপনার সঙ্গে আলাপ, তাই আপনাকে একবার প্রাইভেটলি। বাড়ি সার্চ? সে তো অসম্ভব ব্যাপার স্যার। অবিনাশবাবুর টাইফয়েড, নবীনবাবু বলেছেন সিরিয়াস ব্যাপার। এই অবস্থায় বাড়ি সার্চ করাটা। সার্চ তো করতেই হবে আনন্দবাবু, তবে অবিনাশবাবুর যাতে কোনো রকম কষ্ট না হয় সেটা আমরা দেখব। তাছাড়া আপনি যেখানে আছেন সেখানে কোনো রকম কোনো কিছু এ তো বলাই বাহুল্য। আমাদের চাকরি, বুঝলেন কি না? কিছু মনে করবেন না। বিনোদবাবু লোকটি ভালো, দেখলে মনে হয় না তিনি কোনো নিষ্ঠুর কাজ করতে পারেন। টুকটুকে ফর্সা রং, নাকের ডান পাশে একটা কালো আঁচিল। এই আঁচিলটাই ছিল তার মুখের মধ্যে একটু খুঁত। তা না হলে বিনোদবাবুকে সুপুরুষই বলা চলে। তিনি বললেন, চলুন তাহলে কাজটা সেরে নি। চলুন। বিনোদবাবু ও আনন্দ তাদের কথাবার্তা শেষ করে পুনরায় তাদের বাড়ির সামনে ফিরে এলো। সার্চ করে বিশেষ কিছুই পাওয়া গেল না। বিনোদবাবু কাজ সেরে চলে গেলেন। যাওয়ার সময় বারবার ক্ষমা প্রার্থনা করে গেলেন। লোকটি সত্যিই ভালো। কিছুক্ষণ পরে নবীনবাবু এলেন। সব কথা শুনে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন। তার মানে পুলিশ এসেছিল? আমাদের বিনোদ দারোগা? সে তো ডেঞ্জারাস লোক। মুচকি মুচকি হাসে, দেখলে মনে হয় খুব ভালো মানুষ। পেশেন্টের বিছানার নিচেও সার্চ করেছে। টাইফয়েডের রোগী, সিরিয়াস কেস, শটান এসে ডিস্টার্ব করে গেল। তার কি একটা কাণ্ডজ্ঞান নেই? এসব রোগী নড়াচড়া করা একদম বারণ। হঠাৎ একটা স্ল্যাব আলগা হয়ে গেলেই তো ব্যাস। আচ্ছা, আজকে কদিন হলো? 13 দিন। কাল রাত্রে কেমন ছিলেন? এই কিশোর বল। কাল রাত্রি 9টার সময় টেম্পারেচার 103.4, 12টায় 103.6, আর 3টের সময় 103।
আর ওই 6টার সময় 102.8, এখন 103.2, আর ইউরিন মাত্র একবার হয়েছিল। ভুল বকছিলেন? হ্যাঁ, বিড়বিড় করছিলেন। নবীনবাবু ভ্রু কুঁচকে সব শুনলেন, রোগী দেখলেন, তারপর বাইরে এসে বললেন, সুবিধের নয় আনন্দ, দেখি সেই ছেলেগুলো যেন ভালো করে হাতটা ধোয়, এদের কারো হলেই তো। ঠিক আছে। টেলিগ্রাম করতে হয়নি। শতপ্রবৃত্ত হয়ে বিমানবাবু পরের দিন এসে উপস্থিত হলেন। পেছনে একজন কুলি, কুলির মাথায় খাঁকি কভার দেওয়া চামড়ার সুটকেস, তার উপর একটি হোল্ডোল। ভদ্রলোকের গলায় মাফলার জড়ানো, গায়ে হাল ফ্যাশনের চেস্টারফিল্ড। চেস্টারফিল্ডে 2 পকেট ভর্তি কমলা লেবু, হাতে নেভিগাটের টিন, বগলে একটি বিলিতি মাসিক পত্রিকা, চোখে হোয়াইট গোল্ডের ফ্রেম দেওয়া চশমা, মুখে নিখুঁত ভদ্রভাব, গোঁফদাড়ি তার কামানো। বাবু এই ঘর হ্যাঁ। ঘরটার দিকে হাত দেখিয়ে কুলি কথাটা বলল। আনন্দ নবীন ডাক্তারের কাছ থেকে ফিরছিল। আগন্তুক ভদ্রলোককে দেখে জিজ্ঞাসা করল, কাকে খুঁজছেন? অবিনাশ বাবু। এখানেই কোথায় থাকেন ভদ্রলোক? হ্যাঁ, ওই বাড়িটাই। ওরে পচা, কপারটা একটু খুলে দিয়ে যা। অন ডিউটি পচা এসে দরজা খুলে দিল। থ্যাংক ইউ। কথাটা বলে বিমানবাবু ভেতরে চলে যাচ্ছিলেন। এমন সময় আনন্দ জিজ্ঞাসা করল, আপনার নাম কি বিমানবাবু? হ্যাঁ। টেলিগ্রাম পেয়ে আসছেন বুঝি? না, কোনো খবর পাইনি, তাই চলে এলাম। আচ্ছা যাই, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমিও আসছি একটু পরে। বিমানবাবু ভেতরে চলে গেলেন। আনন্দ দাঁড়িয়ে দেখল, পরিষ্কার পরিচ্ছন্ন একটি আধুনিক যুবক ভেতরে অনুপমার কাছে চলে গেল। নিজের অর্ধমলিন খদ্দরের পাঞ্জাবিটাকে তার ধিক্কার দিতে ইচ্ছে করছিল। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখল অনুপমা জানলায় দাঁড়িয়ে আছে। মনে হলো যেন সে আনন্দের চোখের দিকে চোখ তুলে কিছুক্ষণ চেয়ে রইল, কিছুক্ষণই মাত্র, তারপর সে সরে গেল। হয়তো মনের ভুল, কিন্তু আনন্দের মনে হলো দৃষ্টিটুকু যেন মিনতি ভরা। আনন্দ আর ওপরের দিকে না তাকিয়ে সোজা নিজের বাড়ির ভেতরে গিয়ে বৌদিকে জিজ্ঞাসা করল, বৌদি, উনুন খালি আছে নাকি? চা চাই তো, তোমার সাড়া পেয়েই জল চড়িয়েছি। ওহ, থ্যাঙ্কস। কথাটা বলে আনন্দ রান্নাঘরের দাওয়াতেই একটা পিঁড়ি নিয়ে বসে পড়ল। 2 পেয়ালা চা তৈরি করো, 1 কাপ বিমানবাবুকে পাঠিয়ে দিই। বিমানবাবু আবার কে? এইমাত্র কলকাতা থেকে এলেন ভদ্রলোক, অনুপমার দাদার ক্লাসমেট। অর্থাৎ এতদিনে ওসমানের আবির্ভাব হলো। বৌদি, কি যে পাগলের মতো বলো না, কেউ শুনে ফেললে কি হবে বলো তো? তোমাদের খালি ওই একই চিন্তা। বৌদির বঙ্কিমচন্দ্র পড়া আছে, এটা আনন্দ জানত। ওদের বাড়িতে পুলিশ এসেছিল নাকি সার্চ করতে? হ্যাঁ, অবিনাশবাবুর ছেলেকেও পুলিশে ধরেছে কলকাতায়। খুবই মুশকিলে পড়েছেন ভদ্রলোক। তুমি বেশি মেলামেশা করো না বাপু ওদের সঙ্গে, কোথা থেকে কি হয় বলা যায়। দেখা যাক, অদৃষ্টে যা থাকে তাই হবে। চা হলো? চা নিয়ে গিয়ে আনন্দ দেখল দালানে বসে অনুপমা ও বিমান কথা বলছে। বোধহয় অশোকের অ্যারেস্ট হওয়া সম্বন্ধেই কোনো কথা হচ্ছিল। আনন্দকে দেখে তারা থেমে গেল। আপনার জন্য চা নিয়ে এলাম। সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসুন। অনুর কাছে সব শুনছিলাম। ওর তো ধারণা দেখছি আপনি মানুষ নন, দেবতা। তাই নাকি? তা এরকমভাবে আমাকে গালাগালি দেওয়ার অর্থ কি? না না, ঠাট্টা নয়। অনু সত্যি খুব প্রশংসা করছিল আপনার। কি যে বলছো তুমি বিমানদা? না আনন্দবাবু, আমি বিশেষ কিছু বলিনি। কথাটা বলেই লজ্জায় অনুপমা উঠে গেল। অবিনাশবাবুকে দেখেছেন? দেখলাম। খুব সিরিয়াস বলেই তো মনে হচ্ছে। আচ্ছা, নবীনবাবু বেশ ভালো ডাক্তার তো? যদি দরকার হয় তাহলে কলকাতা থেকে ডক্টর সেনকে আনতে পারি। নবীনবাবু এই অঞ্চলের মধ্যে বড় ডাক্তার, প্রবীণ লোক, সদাশয় ব্যক্তি। আমরা তো ছেলেবেলা থেকে ডাক্তার মানে নবীনবাবুকেই বুঝি। আসলে ওই বুড়ো ডাক্তারেরা একটু সেকেলে ধরনের হয় কি না? আজকাল আপ টু ডেট সব চিকিৎসা। তা কলকাতায় আপ টু ডেট চিকিৎসা করে টাইফয়েডের রোগীরা মরছে না বলছেন? না না, তা নয়। তবে 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 অনুর একটু হয়তো স্যাটিসফ্যাকশন হতো। অনুপমা বেরিয়ে এসে বলল, না না, নবীনবাবুর হাতেই চিকিৎসা থাক। বড় যত্ন করে দেখেন উনি। বিমানদা এসে থেকে ডাক্তার সেন করছেন। আমার তো নবীনবাবুকে খুব বিশ্বাস হয়। দেখো, একটা কিছু যদি হয়ে যায় তখন বলো না যে বিমানদা কিছু করলো না। অশোক অনুপস্থিত, এ অবস্থায় যেন কোনো ত্রুটি না হয়। খরচের ভয় আমি করি না। না, ওসব থাক। বেশ তো, নবীনবাবু তো আজ বিকেলেই আসবেন, তখন তাঁকে বললেই হবে,
তিনি যদি দরকার বোঝেন তখন সেই মতো ব্যবস্থা করলেই হলো। হ্যাঁ, তাহলে সেই ভালো হবে। আপনি আজ আসবেন তো রাত্রে? কষ্ট হয়তো থাক। না, কষ্ট আর কি, আসবো আজ। বিকেলে আনন্দ অবিনাশবাবুর বাড়ি আর যেতে পারেনি। তার স্পোর্টিং ক্লাবের মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার পর তার অবিনাশবাবুর বাড়িতে গিয়ে আর বিমানদার সাথে মুখোমুখি বসে গল্প করতে ইচ্ছে করছিল না। কে? আনন্দ নাকি? আনন্দ ফিরে দেখল জীবনদা। শুনেছ? কি বলুন তো? মৃণাল মারা গেছে। হ্যাঁ? সে কি? কি করে? কোথায়? মুঙ্গেরে রেলে কাটা পড়ে। আনন্দের হঠাৎ মনে হলো আজই তো বুধবার, অমাবস্যা, আজই তো তার আসার কথা ছিল। মৃণালের কত কথা যে বলার ছিল অকথিত রয়ে গেল চিরদিনের মতো। এ কি সত্যি? আনন্দ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সেই মাঠ, আনন্দ একা আবার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। মৃণাল মারা গেছে? বিশ্বাস হয় না। বলি বলি করেও কি কথা সে না বলে সহসা চলে গেল। সেই তেজস্বী মৃণাল লোকের বিপদে কি প্রাণ দিয়েই না সেবা করত। এই সেবক সমিতি তো তারই প্রতিষ্ঠান। সম্প্রতি সে কেমন যেন অন্যমনস্ক হয়ে ঘুরত। জিজ্ঞাসা করলে বলতো বৃহত্তর সত্যের সন্ধান সে পেয়েছে। কি সেই সত্য? তার সন্ধান সে তো আনন্দকে দিয়ে গেল না। মৃণালের জীবনের কত ছোটখাটো খুঁটিনাটি তার মনে পড়তে লাগলো। ভারী অভিমানী ছিল সে। আনন্দ কারো সাথে বেশি ভাব করলে মৃণাল মনে মনে চটে যেত। আনন্দ তার একার বন্ধু থাকবে, কোনো তৃতীয় ব্যক্তির স্থান সেখানে নেই। দিব্যি তাকে ফেলে চলে গেল তো? সত্যিই কি মৃণাল মরেছে? আর আসবে না? আনন্দের চোখে জল জমে উঠল। তার মনে হলো অনুপমা তার জীবনে সহসা আবির্ভূত হয়েছে। তাই কি মৃণাল চলে গেল? অভিমানী মৃণাল? অনুপমা কোথাকার কে? অথচ সারা মনটা জুড়ে বসে আছে। আজ বিমানের কাছে তার প্রশংসা করেছে। শোনার পর থেকে আনন্দের মন আকাশে আকাশে উড়ে বেড়াচ্ছে। আজ রাত্রে সেখানে যেতে হবে। অবশ্য বিমান এসেছে, যাওয়ার কি আর দরকার আছে? তাছাড়া অনুপমা নিজের মুখে আসতে বলেছে এবং সে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যাবে বই কি। আচ্ছা, বিমান আর অনু কি এক ঘরে শোবে? সেটা ঠিক হবে না। ওপরে তো দুখানা ঘরও নেই। এই শীতে বিমানবাবু কি দালানে শুতে রাজি হবেন? দালানও তো ঘর। একই ঘরে দুজনের শোয়াটা। আনন্দ অনুপমার সমস্যায় মগ্ন হয়ে গেল। বিচিত্র মন মানুষের। ছোটবেলার সহচর মৃণালের মৃত্যুশোক ভুলে আনন্দ কোথাকার অচেনা অনুপমার স্বপ্ন দেখছে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে। অবিনাশবাবুর খবর নেওয়ার জন্য আনন্দ আবার নবীন ডাক্তারের বাড়ি গেল। এবার দেখা হলো। কমপ্লিকেশন এসেছে। তা এবেলা কি অবস্থা আরো খারাপ দেখলেন? অবস্থা তো খারাপই, ভীষণ টক্সিমিয়া। তার উপর এক ফোড়নদার ছোকরা এসে জুটেছে। বিমানবাবু কিছু বললেন নাকি? বলল রক্ত দেওয়ার যদি দরকার মনে করেন আমি রক্ত দিতে পারি স্বচ্ছন্দে। আজকাল কলকাতায় রক্ত দেওয়াটা একটা ফ্যাশন হয়েছে কিনা। কলকাতা থেকে ডাক্তার আনার কোনো কথা টথা হলো? হ্যাঁ, বলছিল ওই ছোকরা। আমি বললাম একটা কেন, তোমরা 10টা ডাক্তার আনতে পারো। মেয়েটা কিন্তু বাইরে থেকে কাউকে আনতে রাজি নয় দেখলাম। মেয়েটি বেশ ভালো। হ্যাঁ রে, মৃণালের খবর শুনেছিস? হ্যাঁ, শুনেছি। ওহ, বড় লোকসান হয়ে গেল একটা। এমন একটা ছেলে তল্লাটে আর হবে না। তোরা দুটিতে মানিক জোর ছিলি। চললাম, পরে এসে খোঁজ নিয়ে যাব। মৃণালের কথা মনে করে হঠাৎ আনন্দের বুকের ভেতরটা কেমন যেন মুছড়ে উঠল। বাড়ি ফিরে দেখল একটা টেলিগ্রাম এসেছে 3 পাহাড় থেকে। সেখানে তার ছোট বোন বিনার অবস্থা সংকটজনক। 2 দিন থেকে প্রসব বেদনা, ছেলে এখনো হয়নি। বিনার স্বামী 3 পাহাড় স্টেশনে কাজ করেন। তিনি আনন্দকে যাওয়ার জন্য টেলিগ্রাম করেছেন। আনন্দ আবার নবীন ডাক্তারের বাড়ি ছুটল। তিনি বার কয়েক সারলে দেখছি বলে শেষে ঠিক করলেন যে হাসপাতালের ধাত্রীটিকে নিয়ে অবিলম্বে আনন্দ চলে যাক। তারপর দরকার যদি হয় তিনি যাবেন। নিজের বোনের অসুখ, যেতেই হবে। কিন্তু কি আশ্চর্য, আনন্দ মনে মনে যেন একটু বিরক্তই হলো। আজ রাত্রে সে যেন এখানে থাকতে পারলে বর্তে যেত। যাওয়ার আগে সে একবার অবিনাশবাবুর বাড়ি গেল।
দেখল ছবি এঁকে বিমানবাবু টেলিভিশনের তথ্য অনুপমাকে বোঝাচ্ছেন এবং অনুপমা ঝুঁকে পড়ে তা দেখছে। তার আগমন তারা জানতে পারল না, তারও জানাতে ইচ্ছে করল না। ধীরে ধীরে সে নেমে গেল। 3 দিন পর রাত্রি 2টো হবে। জমে মানুষে টানাটানি করে মানুষ এবার জয়ী হয়েছে। বিনা বেঁচেছে। আনন্দ সাহেবগঞ্জে ফিরে চলেছে। 3 দিন এসে অনুপমার কোনো খবর পায়নি। এই 3 দিন আনন্দ যা ভেবেছে তা বর্ণনা করার নয়, অনুভব করার। সে অনুভূতির ভাষা নেই। সাহেবগঞ্জে যখন সে পৌঁছল তখন শেষ রাত্রি। স্টেশনে চেনা কারো সাথে দেখা হলো না। স্টেশনের বাইরে এসে দেখল শুকতারাটা জলজল করে জ্বলছে। অত্যুজ্জ্বল শুক্রগ্রহ। তার সমস্ত অন্তর কানায় কানায় পরিপূর্ণ। ধীরে ধীরে সে গলির মোড়ে এসে দাঁড়াল। মিউনিসিপ্যালিটির বাতিটা নিভে গেছে। চতুর্দিক নিস্তব্ধ। গলির ভেতরে প্রবেশ করে অবিনাশবাবুর বাড়ির দিকে তাকিয়ে দেখল অন্ধকার। অবিনাশবাবুর ঘরে পর্যন্ত আলো জ্বলছে না। এর মানে কি? বিনয়, কিশোর, কারো সাড়া নেই। এরা ঘুমিয়ে পড়ল নাকি? দেখল কপাটটা খোলা। ভেতরে ঢুকে দেখল গাঢ় অন্ধকার। অন্ধকার হাতড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আনন্দ। উপরেও অন্ধকার। সে ডাকল, অনু। কেউ নেই। অনুপমা? অবিনাশবাবুর বিছানা শূন্য। নিচে নেমে নিজেদের বাড়ির দরজায় সে সজোরে ধাক্কা দিল। বৌদি এসে দরজা খুলে বললেন, অবিনাশবাবু কাল সকালে মারা গেছেন। ওনারা সবাই চলে গেছে কাল সন্ধেবেলা। উনিও কাল কাশি থেকে ফিরেছেন। 17ই মাঘ দিন ঠিক হয়েছে। ভেতরে এসো। আনন্দ বিমূঢ়র মতো দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো কথা জোগালো না। বিনা কেমন আছে? ভালো। কথাটা বলি সে তাড়াহুড়ো করে নিজের ঘরে গিয়ে ঢুকল। আলোটা জ্বালতে চোখে পড়ল মৃণালের ফটোখানা। মৃণাল তার দিকে তাকিয়ে যেন মৃদু মৃদু হাসছে। এতক্ষণ আপনি শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের কাহিনী টাইফয়েড, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. অবিনাশ জীবন এবং টিটিসির ভূমিকায় দীপক, অনুর চরিত্রে রীতি, নবীন ডাক্তারের ভূমিকায় রথিন, বৌদির চরিত্রে শ্রোতা, আগন্তুক, বিমান, ভোঁদা এবং কিশোরের ভূমিকায় অপূর্ব, আনন্দ এবং অন্যান্য চরিত্রে সায়ন, গল্প পাঠে এবং বিনোদের ভূমিকায় অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।